আমার নিজের চোখে দেখলাম দুইটা ডেড বডি পড়ে আছে। একটা হেডশট, মোস্ট প্রবাবলি স্নাইপার শট বা হেলিকপ্টার থেকে শট আছে, আমি ডোন্ট নো, ওরকমই মনে হলো, মগজ বের হয়ে আছে। এখন এই দৃশ্য দেখার পরে আমি ওখানে ক্যাপ ট্যাপ পরা সব কিছু ইয়ে করে আমি নিজেকে ওইভাবে লুকাই গেছি, কেননা যদি কোনোভাবে আমাকে ডিটেক্ট করতে পারে তো সর্বনাশ হবে। এর মধ্যে একজন আন্দোলনকারী চিনছে আমাকে, উনি আমাকে বললেন যে ভাই আপনি এখানে কি করেন? না ভাই, আপনার তো এইটা কাজ না, আপনার কাজ হইতেছে আরও বড় জায়গায়, আপনি ওইখানে যান। ওইটা আমাকে একটা বিশাল বড় কিক দিছে যে আমার কাজ তো আসলে লক্ষ লক্ষ ঢিল যেন ওই খুনিদের গায়ে যেয়ে পড়ে সেইটাকে অর্গানাইজ করা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাল জুলাইয়ের গল্পে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লাল জুলাইয়ের গল্প শব্দটার শেষে বা এই লাইনটার শেষে গল্প শব্দটা থাকলেও আসলে এখানে সেই কথাগুলোই বলা হয়, সেই চিত্রগুলোই তুলে ধরা হয়, অথবা আমাদের বিবেককে বারবার এই গল্পগুলোকে সামনে এনে জাগ্রত করবার চেষ্টা করা হয়, যেটা 2024 সালের জুলাই যে বিপ্লব বা গণ অভ্যুত্থান, যেখানে ফ্যাসিজমের গুলিতে বা ফ্যাসিস্টের গুলিতে বা খুনি হাসিনার গুলিতে শহীদ হয়েছিল অজস্র, আহত অবস্থায় এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে অসংখ্য ভাই বোনেরা, শিশু বাচ্চা থেকে কেউ সেখানে রেহাই পায় নাই। তবে গল্পটা শুধুমাত্র জুলাইয়ের তা নয়, কিন্তু তার আগের একটা বিশাল প্রেক্ষাপট ছিল। কিন্তু এই সময় আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো একাট্টা হয়েছে, রাজপথে নেমে এসেছিলেন। কারণ ওই যে বললাম, বিবেকবোধ, যাদের মধ্যে সেই বোধ সেদিন ছিল, অথবা সেদিন থেকে আজকের 1 বছর পরেও যাদের মধ্যে সেই বোধটুকু আছে, তারা এই দেশকে সত্যিকার অর্থে ভালোবাসে। আর সেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আমরা দেখেছি, এর আগের পর্বগুলোতে আমরা ছাত্রদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলেছি, আমরা শিক্ষকের সঙ্গে কথা বলেছি, আমরা একজন চিকিৎসকের গল্প শুনেছি। এ পর্যায়ে আমরা একজন বিনোদন মাধ্যমের অন্যতম একজন কর্ণধারের কথা শুনব, যে মানুষটাকে ব্যক্তিগতভাবে আমি ভীষণ রকমের পছন্দ করি। পছন্দ করবার একটাই কারণ হচ্ছে উনি এই ফ্যাসিজমের বিরুদ্ধে তখন কথা বলেছেন, কথা বলে যাচ্ছেন, এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতেও কথা বলে যাবেন। তিনি তার কাজ দিয়ে পর্যন্ত সেটা প্রমাণ করবার জন্য চেষ্টা করেছেন, এবং মানে সেগুলো অনেক বেশি রিস্কি, তারপরেও করে যাচ্ছেন, বলে যাচ্ছেন। ইন্ট্রোটা অনেক লম্বা হয়ে গেল। আপনার কিছুদিন আগে নাস্তা টেলিফিল্মটা দেখেছেন, আপনারা এরপরের ফিল্মটা দেখেছেন লাঞ্চ, আপকামিং, ডিনার, এই সব কিছু মিলিয়ে আমরা সেই মানুষটাকে আজকে পাচ্ছি আমাদের আজকের এই প্যানভিশনের আয়োজনে। তিনি হচ্ছেন আমাদের সবার পছন্দের মাবরুর রশিদ বান্না। মান্না ভাই, একটু লম্বা করে আপনাকে নিয়ে বললাম, কারণ আসলে এই কথাগুলো যখন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, শুধুমাত্র একজন প্রোগ্রাম হোস্ট হিসাবে আমি আসলে কথা বলতে পারি না। আমার মধ্যে ওই আবেগটা বা ওই জাগ্রত বিবেকটাই সবসময় কাজ করে, এবং যারা আসলে এই আন্দোলনের পক্ষে অথবা এই ফ্যাসিজমের বিপক্ষে কথা বলেছে, সেই মানুষগুলোকে আমি ভীষণ রকমের ভালোবাসি, এবং আপনি আমাদের সেই ভালোবাসার মানুষ। আপনাকে আমাদের এই শোতে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম, এবং অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর সুন্দর কথাগুলোর জন্য। আমার মনে হয় না আমি এত যোগ্য। আমি যতটুকু শুনছি, যতটুকু ভালোবাসা পাচ্ছি, সেটা আমি মনে করি সম্পূর্ণ আল্লাহর রহমত। আপনি এই যে একদম লম্বা করে আপনার যে এই যে প্রতিবাদ বা আন্দোলনে আপনার প্রত্যেকটা লেখার মধ্যে, মানে আপনি দিনে রাতে আপনি সারাক্ষণ কিন্তু, বিশেষ করে সোশ্যাল অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা যেটা দেখি যে বিনোদন মাধ্যমে যারা কাজ করে তারা আসলে নানানভাবেই সেই সময় অনেকে রাস্তায় দাঁড়িয়েছে, অনেক শিল্পীদেরকে আমরা শেষ অংশে অংশগ্রহণ করতে দেখেছি, কিন্তু আপনার অংশগ্রহণটা হচ্ছে একদম সার্বজনীন। অর্থাৎ নিজেকে, আমি এখন শুধুমাত্র একজন নির্মাতা মাবরুর রশিদ বান্নাকে আমি আর খুঁজে পাই না, বরং এর চেয়ে অনেক বেশি একজন মানুষ, একজন মানবিক, এবং একজন কি বলবো, যে মানুষের পক্ষে কথা বলবার একজন মাবরুর রশিদ বান্নাকে খুঁজে পাই। এই পরিচয়টাকে আপনি কিভাবে নিজের মধ্যে বিলং করেন? এইটা দেখেন, এটা তো আসলে হয়ে গেছে, এটা তো একটা লং জার্নি। জি,
এটা তো আসলে শুরু হলো তো একদমই আমি বলবো যে অনেক ছোটবেলা থেকে 2006 সালের থেকে যদি স্পষ্ট করে বলি লগি বৈঠার আন্দোলন থেকেই। তখন অনেক ছোট ছিলাম, হয়তো অনেক কিছু বুঝতাম না। 28 অক্টোবরে সেই লগি বৈঠার হ্যাঁ, মানুষের টিভিতে লাইভ দেখাচ্ছে, মানুষের বুকের উপরে চেপে একদল কুকুর আসলে অনেক সুন্দর প্রাণী, অনেক বিশ্বস্ত প্রাণী, সরি, একদল দানব বা মনস্টার, হায়না, যাই বলি না কেন, পিশাচ এরা লাফাচ্ছে আর মানুষ মারতেছে আর নৃত্য করছে। হ্যাঁ, এবং সেই দৃশ্যগুলো তো টিভিতে আমরা দেখলাম লাইভে, তাই না? লাইভ দেখাচ্ছে কিন্তু। লগি বৈঠার নামে আন্দোলন শুরু করলো, সেটা দিয়ে করলো। এই প্রথম আসলে স্টাক করলো ব্রেইনে যে মানুষ মানুষের সাথে এতটা মানে অবিচার করতে পারে, এইভাবে মানুষ মানুষকে মারতে পারে। এটা না স্বাধীন দেশ? জি, এটা তো স্বাধীন দেশ। তো স্বাধীন দেশ এরকম হতে পারে, জাস্ট ক্ষমতার লড়াইয়ের জন্য আমি একজনের জীবন শেষ করে দিব, ধ্বংস করে দিব, পাড়ায় মারবো এবং বুকের উপরে পাড়ায় মারবো, যতক্ষণ পর্যন্ত সে না মরে সেটা আমি নিশ্চিত করব। তো সেই জায়গা থেকে আসেন আপনি। তারপর 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড, এটা তো একটা পরিকল্পিত, একটা পাশের দেশের, অনেকেই বলেন এটা হয়তো কোনো একদিন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রমাণ হবে, এবং অনেকেই তো মানুষ বোঝে, কিন্তু মানুষ বোঝে না কিন্তু। সেটাই। সো এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত। এই যে ফ্যাসিজমের শুরুটা কিন্তু দেখেন, ওরা কিন্তু শুরু করছে কোথা থেকে। এবং এর মধ্যে কিন্তু একটা ইভেন্ট আছে, 2008 সালের নির্বাচন। বেশিরভাগ বাংলাদেশপন্থী মানুষ কিন্তু এখন বিশ্বাস করে এটা একটা ফেক নির্বাচন ছিল। জি, কারণ এইভাবে মানে বড় দুইটা দল, বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামের মতো দল হেরে যাওয়ার কথা না। জি, অসম্ভব। কারণ এত পপুলারিটি ডাউন কখনোই এদের হয় নাই। আর এমন কিছু করে নাই, তারা তো গণহত্যা করে নাই, তারা তো রেপ করে নাই, গুম করে নাই ওইভাবে, যেভাবে অন্যায় হয়েছে প্রতিবারই। কিন্তু 2008 সালের নির্বাচনে কিন্তু দেখেন, ওই সেই আমরা যাদেরকে বিশ্বাস করছি সেই মানুষগুলি তাদের হাতে তুলে দিচ্ছে ক্ষমতা, বিশেষ বাহিনী, রাইট? এখন 2009 সালে সেই বাহিনী আক্রান্ত হয়েছে সবার আগে। জি, ক্ষমতায় আসার পরে। হ্যাঁ, 57 জন অফিসার তো তাদেরই মারা গেল। আপনারা কোন আক্কেলে বিশ্বাস করলেন ওই খুনিটাকে? বিশ্বাস করে কি হলো? শুধু কিছু মানুষের পকেট ভারী হলো। কিন্তু 2009 সালে যে, আমার তো মনে আছে, আমার হাত পা কাঁপতেছিল। আমি ওই দিন মানে ওইটা আমি কখনোই ভুলতে পারবো না, ওই স্মৃতিগুলা। যে আমাদের আর্মি অফিসাররা লাশগুলো বয়ে নিয়ে যাচ্ছে, স্ত্রীরা সন্তানেরা কাঁদছে, হাউমা করে কাঁদছে। হায়দার হোসেন একটা গান চলতো ওই সময়, খুব হিট হয়েছিল, মানে মানুষ খুব পছন্দ করেছিল। সেই গানগুলোর কথা মনে পড়ে। সেই গানটা যখনই শুনি এখনো কিন্তু চোখ দিয়ে ছলছল করে ওঠে। সো এখন দেখেন, এরপরে কিন্তু আসলো হচ্ছে, যদি আমি ইভেন্ট ধরে ধরে বলি, এই যে শুরু হলো, এই শুরুটা যে শাহবাগে যে এটাকে একটা রূপ দেওয়া হলো, শাহবাগের আন্দোলনে একটা বিশাল পরিকল্পিত আন্দোলন, যে পরিকল্পিত আন্দোলনে আমি মনে করি ভিকটিম হয়েছে হয়তো অপরাধী এবং অনেকেই নিরপরাধী। হয়তো অপরাধী কারণ আমি বলতেছি বিচার প্রক্রিয়ায় অনেকগুলো প্রশ্ন আছে। জি, এবং যতক্ষণ পর্যন্ত বিচার সঠিক না করতেছেন ততক্ষণ পর্যন্ত আমি তাকে নিরাপরাধীই বলবো। সঠিক বিচারটা যদি সঠিক বিচারটা না পায়, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, আপনি যে একজনকে মানে অপরাধী প্রমাণ করার আগ পর্যন্ত একদম রাইট ওয়েতে, ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলতে পারছেন না। ঠিক আছে? ক্যাঙ্গারু কোর্ট করলো, স্কাইপি কেলেঙ্কারি গল্প আমরা জানি। ওই সময় কিভাবে বিদেশ থেকে রায় লিখে দেওয়া হতো, একে ফাঁসি দিতে হবে, ওকে ফাঁসি দিতে হবে, ওকে ফাঁসি দিতে হবে। যোগ বানায় ছাড়লো আমাদের জীবনটাকে, আমাদের দেশটাকে তারা একটা তামাশার জায়গায় তৈরি করে ফেললো। এর পরবর্তীতে আপনি যদি আসেন শাপলা গণহত্যা। শাপলা গণহত্যা হয়েছে, একজন পিশাচিনী সংসদে দাঁড়িয়ে বলছে তারা নাকি রং মেখে শুয়েছিল। আপনি কি বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু ঘটেছে। শাপলা গণহত্যায় শুধুমাত্র তাদের দোষ কি ছিল? তাদের দাড়ি টুপি ছিল। আপনার বাবার দাড়ি টুপি নাই, আপনার দাদা দাড়ি টুপি নাই। আমি হাসিনার কথা বলছি না, হাসিনার সাঙ্গপাঙ্গদের কথা বলতেছি। আপনার চাচার দাড়ি টুপি নাই, আপনাদের পরিবারের কারো দাড়ি টুপি নাই। শুধু দাড়ি টুপি দেখে আপনি তাদেরকে মেরে ফেলবেন। এবং সেটাকে লেজিটিমাইজ করলো কারা? বাংলাদেশের কালচারাল এলিটরা। সবার আগে কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। এবং তাদের মধ্যে অনেকে কিন্তু এখন ক্ষমতায় বসে গেছে। আমি প্রসঙ্গে হয়তো ভবিষ্যতে সামনে আমাদের আলোচনায় চলে আসবে। হ্যাঁ, সো এরপরের ঘটনা আসেন শাপলা গণহত্যা। এরকম একটা গণহত্যা দিয়ে কিন্তু একদম, এবং এই গণহত্যাই আসলে স্টাবলিশ করে দিল যে এটা কিন্তু একদমই 100% ফ্যাসিজম, এবং এটার পরে আর কোনো কিছু নাই। এরপর কিন্তু 10টা বছর লাগলো আমাদের এই ফাইটটা করতে। এরপরে 2018 সালের
স্কুলের বাচ্চা, ছোট ছোট বাচ্চারা 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, তাদেরকে আপনারা শত্রু বানায় ফেললেন। জি, নিরাপদ সড়ক চাই আন্দোলনে তাদেরকে শত্রু বানায় ফেললেন, তাদেরকে অন্ধ করলেন, তাদেরকে হত্যা করলেন নির্বিচারে, জি, গুম করলেন বাচ্চাদেরকে। তো আপনারা আসলে কাউকে ছাড়েননি, সত্যি কথা। তারপরে আসেন কোটা আন্দোলন 2018 সালে আর একটা হলো, জি, সেখানেও আপনারা চরমভাবে দমন করলেন এটাকে। তারপরে একটা লম্বা বিরতি, তারপরে আবার একটা কোটা আন্দোলন। এই যে যেই ছেলেগুলো মার খেয়েছিল না নিরাপদ সড়ক চাই আন্দোলনে, জি, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো তো ততদিন বড় হলো, ততদিনে এরাই সেই জেনজি, জি, এদেরকেই সেই জেনজি বলে, এরাই সেই আজকের নেতারা। আজকে বজ্রকণ্ঠে কথা বলে, তাদের ভিতরে তো সেই ক্ষোভটা ছিল। প্রতিটা দলে সেই বজ্রকণ্ঠের নেতারা আছে। আমি কোনো একটা নির্দিষ্ট দলকে কোনো ক্রেডিট দিতে পারবো না ভাই, আমার পক্ষে সম্ভব না। সবার ক্রেডিট আছে এখানে, প্রত্যেকটা মানুষ সবাই মিলে নির্বিশেষে এটাকে ফাইট করেছে, যে যার জায়গা থেকে ফাইট করেছে, যে যার জায়গা থেকে ফাইট করেছে। এবং সেটার পরে কি হলো, এতগুলো মানুষ হত্যা হলো, নির্বিচারে হত্যা হলো। আজকে একটা ডকুমেন্টারি দেখছিলাম আপনারা আসার আগেই সকালে, আজকে যেটা অফেয়ারে বলছিলেন আপনি। জি, অফেয়ারে বলছিলাম, BBC আইয়ের, এবং ওরা একটা দারুণ রিপোর্ট করেছে। ওখানে স্পষ্ট বলা, একদম অডিও ভেরিফাইড, যে এটা হাসিনা অর্ডার দিচ্ছে তাদের হত্যা করার। এরপরে আর ইন্টারন্যাশনাল কমিউনিটি কি জানতে চায়? মানে ফ্যান্টাস্টিক ওয়ার্ক বাই BBC। আল জাজিরাও এর আগে অনেকবার কাজ করেছে, কিন্তু এটাও কিন্তু একটা ভালো এভিডেন্স হয়ে গেল যে হ্যাঁ, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলার মাটিতে জমিনে একদিন ফাঁসির রায়টা হবে। যদি ফাঁসির রায়টা কার্যকর হয় কখনো হাসিনার সুষ্ঠু মানে বিচারে, তাহলে যে জিনিসটা হবে একটা ভালো উদাহরণ হবে, আর কোনো ফ্যাসিজম যেন ভবিষ্যতে বাংলার মাটিতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। তো আমার আসলে লাল জুলের গল্পটা ওই যে 2006 সালের গল্প থেকে শুরু হবে। জি, আমার জুলাই শুধুমাত্র 1 মাসের জুলাই না, মানে হুট করেই কিছু একটা। হ্যাঁ, ঠিক আছে, এই জুলাইতে অনেকে হয়তো বা নিজের বিবেকের জায়গা থেকে এই জুলাইতেও জাগ্রত হয়েছে, এক্স্যাক্টলি। কিন্তু আমার আপনার জুলাইটা আসলে আমার জুলাইয়ের কথা বলতেছি। আমার জুলাই 2006 সালে শুরু, 6 সাল থেকে শুরু, ওই লগি বইটার সময় থেকে শুরু হয়েছে আমার ভেতরে। আমি এরকম একটা জুলাই, ঘেন্না বোধটা তখন থেকে ওই জুলাইয়ের জন্য অপেক্ষা করেছি। আমি আজকের জুলাইয়ের জন্য অপেক্ষা করেছি যে হবে কোনোদিন। আবু সাইদরা, মুগ্ধরা, ইয়ামিনরা যদি এইভাবে প্রাণ না দিত, আমি নামগুলো, ওয়াসিমের কথাও বলতে হবে, এরকম অনেক নাম আছে, 1400+ ইউএন রিপোর্টে, আমার মুখের কথা না, 1400+ মানুষ ইউএন রিপোর্টে, প্লাস নট মাইনাস, বা কম না বেশি, মানুষকে হত্যা করা হয়েছে, অন্ধ করে দেওয়া হয়েছে 500-র উপরে মানুষকে, 2 চোখ, আরো বেশি মনে হয় 1 চোখে অন্ধ, এরকম কোন সংখ্যাগুলো আছে, আমি এক্স্যাক্টলি নাম্বারসগুলো বলতে পারছি না। হাত নাই, পা নাই, কেউ আর সারা জীবনে হয়তো স্বাভাবিক হতে পারবে না। অনেকের মেন্টাল ট্রমা, কতজন মেন্টালি ট্রমাটাইজড হয়েছে, সেটাও কিন্তু একটা স্টোরি। তো এই জুলাইটা আসলে লাল জুলাই একদম পারফেক্ট। এই লাল জুলাইয়ের জন্য কিন্তু আমার গানও আছে একটা, আমরা করেছিলাম লাল জুলাই নামে, রাহাত শান্তনু ভাই করেছিলেন। সেই গানটা আমার মনে আছে শাহবাগে যখন প্রথম এটা প্রচার হয়, শাহবাগে একদম ওপেন স্পেসে মিছিল শুরু হয়ে গিয়েছিল গানটা শোনার পরে। ওইটা আমার অ্যাচিভমেন্ট, যে আমি জুলাইয়ের পরে মনে হয় জুলাই কিনে ফার্স্ট গানটা আমি করতে পেরেছি। আমি এটার ভিজুয়ালাইজেশনের এটা কাজের সাথে ছোট্ট একটা পার্ট হলো আমি ছিলাম, মানে মেকিংয়ে। এটার হাদি ভাইকে, সাফায়েত ভাইকে, সবাইকে ধন্যবাদ যে এই কাজটা তারা আমাকে দিয়ে করিয়েছেন, আমি বলবো। কেননা তারা 3 জন এক হওয়ার পর আমাকে ডেকেছেন যে বানাবে আপনি করবে। তারা বিশ্বাস করতে পারছিল না, এরকমও ছিল যে আমাকে বলেছে যে বানাবে আপনি রাজি হবেন। আমি বলবো ভাই, এনিথিং ফর জুলাই, জুলাইয়ের জন্য আমি সবকিছু, এনিথিং ফর জুলাই। আপনার এরপরেই তো ওই যে ফিল্মগুলোও আসলো, এরপরেই আসলো হচ্ছে নাস্তা। এখানে আমার কোনো স্পন্সর নেই, এখানে আমার কোনো, দেখবেন আপনি শেখ মুজিবের জন্মশতবার্ষিকী পালন করার জন্য স্পন্সর হয়ে যাবেন এই দেশে। কিন্তু আপনি যখন জুলাইকে নিয়ে পজিটিভ কোনো কাজ করবেন বা এটা সংশ্লিষ্ট কোনো কাজ করবেন, এটার কোনো নাই, আছে, এই যে কি বলে অনুদান আছে। হ্যাঁ, সেই অনুদানের গল্প এখন কি এটা ঘুরে ফিরে বেড়াচ্ছে, কিন্তু সে কারা পাইছে, কি পাইছে, আগের কিছু লোক পেয়ে গেছে। হাসিনার সময় যারা হাসিনার পা চাটতো তারা স্পষ্টভাবে। তো এনিওয়ে, সেটা একটা ভিন্ন আলাপ। তো এই আলাপেও যাব। তো জুলাইয়ের এই লাল জুলাইয়ের গল্প আমার জীবনের একটা বড় অংশ জুড়ে থাকবে, নাস্তার গল্পও থাকবে, লাঞ্চের গল্পও থাকবে, সামনে তো ডিনার আসছি। আপনার যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন, আপনি একটু আগে বলছিলেন যে আপনার নতুন আপকামিং যে কাজটা আসবে, বিশেষ করে ডিনার, আপনি বলতেছিলেন যে এইটা রিলিজ হওয়ার পরে আপনারে মেরেও ফেলতে পারে। আমার মেরে ফেলতে পারে।
তা আপনার এই এত সাহসিকতার কারণটা কি আসলে, বা আপনি কি নিজেকে নিয়ে একটু ভাবতেছেন না, বা আপনার এই ভাবনায় মানে এত এগ্রেসিভ কেন আপনি? আমি এই শব্দটা আমি প্রায় শুনি, আমি ভেরি মাচ অ্যাগ্রেসিভ। জি যারা ব্রুটালি, জি অত্যন্ত নৃশংসভাবে আমাদের ভাইদেরকে বোনদেরকে মারছে, তাদের সাথে আমি একটু এগ্রেসিভ হতে পারি মনে হয়। আমার কাছে মনে হয় এটা খুবই উচিত বলে মনে উচিত বলে আমি মনে করি। প্রথমত জি এখানে আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কথায় কখনো যদি এরকম মনে না হয় যে আমি ক্রেডিট নিতে চাই বা ক্রেডিট নিতে আসছি বা ক্রেডিট নেওয়ার জন্য কিছু আমি করছি। নেওয়ার জন্য কিছু করছি, আমার ক্রেডিট আমাকে যদি কেউ দেয় তাহলে শহীদ আনাসের পরিবার দিতে পারে। যখন আচ্ছা। কারণ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বাকি Please. শহীদদের, জি হ্যাঁ, আমি যখন তাদের বুকে জড়ায় ধরছি সেই ফিলিংটা ডিফারেন্ট। যে আপনি আমার ভাই, আমি তো তার সাথে জীবনে দেখাও করি নাই, কিভাবে উনি আমাকে কানেক্ট করলেন, জি দ্যাট ইজ সামথিং না, কিছু একটা তো আত্মিক আছে এখানে। আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি জি কথাটা। সকল শহীদকে ট্রিবিউট করে, সকল আহতকে ট্রিবিউট করে। আমি জুলাইয়ের পরে অনেকগুলো ইন্টারভিউ করেছি যারা একদম ফ্রন্ট লাইনার ছিল তাদেরকে নিয়ে। আমার নিজের মতো করে একদম ছোটখাটো, জাস্ট যে আমার প্রোফাইলে থাকুক, স্মৃতি হিসাবে থাকুক। জি তারা কেন এত আত্মিক বন্ধন আমি তাদের সাথে এবং feel আপনি করি? পোস্ট দিয়ে দিয়ে খুঁজেছেন। আমি খুঁজেছি, যেমন আমি আমার পেয়েছি। মনে পড়ে যে ওই যে একটা ছেলে সাজোয়া জানের উপরে যে স্প্রে করছিল, সাদমান, সাদমান, এবং তারপর ও মানে ওর যেই অঙ্গভঙ্গিটা দিচ্ছিল, আপনি সাদমান বলেন, নূর বলেন, নুসরাত বলেন, মহিউদ্দিন রানী বলেন, কার কাছে নাই আমার সাথে। আমার একটা বড় পোস্ট দিয়ে দিয়ে এরপরে খুঁজেছেন তাদের ব্যক্তিগত জায়গা থেকে। আল্লাহর রহমতে সবার সাথে পেয়েছি, সবাইকে পেয়েছি। একটা বাচ্চাকে পাই নাই শুধু এখন পর্যন্ত, একটা রিক্সাওয়ালাকে ভাইকে খুঁজছিলাম, যিনি রিক্সা চালাচ্ছিলেন, উনি ওটা জুলাইয়ের আগের ঘটনা, উনি প্রতিবাদ করেছিলেন, তাকেও আমি খুঁজে পেয়েছি। যদিও তাকে এখন আমি প্রকাশ করি নাই, তাকে সামনে হয়তো আমি আনবো। এটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট, আমি তাকে খুঁজে পাইছি শেষ পর্যন্ত। অনেক দিন লাগছে আমার, প্রায় কাছাকাছি 7-8 মাস লাগছে তাকে খুঁজতে, কিন্তু আমি লেগেছিলাম, আমি খুঁজতেছিলাম। তো আমি যেটা বলতেছিলাম ভাইয়া, দেখেন ডিনারের স্টোরিটা, আমার মনে হয় ডিনার, আমার তো আমার শত্রুই। জি কোন গণহত্যাকারী আমার বন্ধু হতেই পারে না, এটা অসম্ভব। বা তাদেরকে সাপোর্ট করছে সে আমার বন্ধু, এটা হতে পারে না। যে সাপোর্ট করে, সফটলি সাপোর্ট করে, ভিতরে সাপোর্ট করে, সে আমার বন্ধু হতে পারে না। আমি মনে করি সে শত্রু, আমার শত্রু স্ট্রেট অ্যাওয়ে। এই গভর্নমেন্টের ভেতরেই অনেক শত্রু ঢুকে গেছে, সফট শত্রু অথবা রূপ লোগানো। আচ্ছা, তারাই আমার ডিনার সহ্য করতে পারবে না। আমি শুধু রিস্কটা কিন্তু এখন ওই জায়গা থেকে বলতেছি না। এখন আপনি যদি আমাকে বলেন, বানা ভাই আপনি এত সাহস কেন দেখাইতেছেন, আপনাকে জীবনের মায়া নাই, এটা নাই ভাই, জীবনের মায়া তো সবারই আছে। জি, কে কার না জীবনের মায়া আছে, মরতে কার ভালো লাগে, জি, ধরেন এরকম ব্যাপারটা। কিন্তু জুলাই আমাকে সেই শক্তিটা দিছে। আমি জুলাইয়ের আসলে আমার অনেক গল্প আছে বলার মতো। হ্যাঁ, ধরেন খুব স্পেসিফিক, যখন 7টা দিন আমি বাসায় বাইরে বাইরে পালায় ছিলাম, হ্যাঁ সেটা আমরা জেনেছি, বা আমি অনেক সময় খেয়াল করেছি। এটা আমি কখনোই এমন ভাবে প্রকাশ করি নাই। মানে ওই সময়গুলো কেমন কাটছে আপনার, ওই যে যখন পালায় টালায় ছিলেন, দেখেন আমি আমার কমিউনিকেশনটা? আমি আমার একটা ছোট ভাইয়ের বাসায় পালায় থাকতাম, রাতের বেলা থাকতে পারতাম না একটা বিশেষ কারণে। এটা অনেক ডিটেল আলাপ আছে আসলে, আমি এটা পরবর্তী পর্যায়ে হয়তো করতে পারি। আমরা একটু শুনি। এখন শুনতে চান? হ্যাঁ। আচ্ছা, যদি শুনতে চান তাহলে আমি আপনাকে বলি। দেখেন, ডিনারের প্রসঙ্গটা শেষ করে আসতে পারলে ভালো হতো। ডিনারের প্রসঙ্গটা শেষ করে ডিনারের যে বিষয়টা হচ্ছে, ডিনারে আমি যেই জায়গা থেকে আপনি আমাকে বললেন সাহস বা কি, আমি আসলে বুঝি না। আমি মনে করি আমি অনেক ভীত ভাই, বিশ্বাস করেন। আমি মনে করি যে আমার সাহস কম। আমি যখন আবু সাইদকে দেখি, যখন আমি মুগ্ধকে দেখি, ওই তুলনায় যখন আসি, তখন নিজেকে অত্যন্ত নগণ্য মনে হয়। মানে আমাকে সাহসী বলতেছেন কেন, কোন হিসাবে? আমি আসলে কোনোভাবেই সাহসী না। তাহলে ইয়ামিন কি ছিল? আমি কোনো সাহসী ব্যক্তি না, আমি অত্যন্ত ভীত একটা ব্যক্তি। হ্যাঁ, ওই হিসাব করলে। সো আমি তাদের সাথে তুলনায় যাই, তখন মনে হয় যে এটা অনেক কম হয়ে যাচ্ছে, আরেকটু বেশি হওয়া দরকার ছিল। সো ডিনার ইজ আ ওয়ার্ক, যেটার মধ্যে আমি চেষ্টা করব 5ই আগস্ট পরবর্তী যে ঘটনাগুলো ঘটছে, কিভাবে আমরা আন্দোলন ব্যাহত হয়ে গেল, কিভাবে মানুষের মনে কষ্টগুলো আসলো, সেটা একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখার। আচ্ছা, হ্যাঁ, কোনো পক্ষই আসলে নিরপেক্ষ হয় না আমি মনে করি। সবারই তো একটা আইডিওলজি থাকে, আমার হয়তো একটা আইডিওলজি আছে, ফিল্ম মেকারের একটা আইডিওলজি আছে। জহির রায়হান যখন স্টপ জেনোসাইড বানিয়েছেন, উনি তো একটা আইডিওলজি থেকে বানিয়েছেন, তাই না? তো উনিও তো একটা বিশ্বাস থেকে বানিয়েছেন, ওনার বাংলাদেশকে সাপোর্ট করতে হবে, তাই না? সো আমি খুবই চেষ্টা করবো নির্মমভাবে বানাতে। আচ্ছা, চেষ্টা করব, কিন্তু বানাবো, যেটা বানাবো সেটা আমার বিশ্বাস
আমার দর্শক যাদের জন্য আমি এখনো বলে যাচ্ছি, আমার ভালোবাসার মানুষগুলো অথবা যারা আমাকে ঘৃণা করেন, তারা যদি মিনিমাম তাদের ভেতরে বিবেকবোধ থাকে, তারা আমার কথাকে সাপোর্ট করবেন। ছোট্ট করে এই যে পরে ভুলে যাবো হয়তো, এই যে বিবেকবোধের কথা বললেন, আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি, তাহলে এই বিবেকবোধের জায়গা থেকে আমি আসলে হাসিনাকে সাপোর্ট করা ওই কাউকে এখনো পর্যন্ত আমার ফেসবুকের দূরতম কোনো তালিকার কাউকেও আমি পাই নাই যে অন্ততপক্ষে আক্ষেপ করে একটা লাইন লিখেছে। আমি পাইনি কিন্তু এখনো পর্যন্ত, বরং সুযোগ পেলেই চড়ে বসার চেষ্টা করছে। আপনার জায়গা থেকে আপনার চারপাশে কি এরকম যদি কোনো কিছু থাকে, কাউকে যদি পেয়ে থাকেন, সেটাও বলতে পারেন যে তার মধ্যে আমি আক্ষেপটুকু দেখেছি, তার মধ্যে ওই বিবেকবোধ জাগ্রত ব্যাপারটা দেখেছি, এরকম কাউকে আপনি পেয়েছেন? আমি একদম স্পষ্ট বলি, পিশাচিনী হাসিনার পক্ষের কোনো লোক, সরাসরি পক্ষের কোনো লোককে আমি এখন পর্যন্ত মিনিমাম সরিটুকু হতে দেখিনি। মিনিমাম সরি যে এটা মনে অনেক বড় ভুল হয়ে গেল, এতগুলো মানুষকে মানা ঠিক হইল না, এইভাবে মানা ঠিক হইল না। তারা এখনো বিশ্বাস করে এটা সাবোটাস ছিল, তাদের ভাষায় ওই যে মেটিকুলাসলি ডিজাইনড হইলেও তো মানে এটা কোন অর্থে তুই এটা নেগেটিভ বলতেছিস, শব্দটাকে হ্যাঁ, এটা তো খুবই ভালো। আন্দোলনটাকে চমৎকার ভাবে বেগবান করে তারা এটাকে সফল করছে। এটা তো কোনোভাবে খারাপ কোন অর্থে নিতে পারে না। তোমার মতো অত্যাচারী শাসক যে কথাই বলে বন্দুকের ভাষায়, যে কথাই বলে অস্ত্রের ভাষায়, ছাত্রলীগ অস্ত্র ব্যবহার করতেছে, যুবলীগ অস্ত্র ব্যবহার করতেছে, কৃষক লীগ অস্ত্র ব্যবহার করতেছে, হাসিনার বডিগার্ড অস্ত্র ব্যবহার করতেছে, হাসিনা অস্ত্র ব্যবহার করতেছে, সাথে লিথাল ওয়েপন ব্যবহার করার হুকুম দিচ্ছে। সেটা তো আজকেও বিবিসির আয়ের ইনভেস্টিগেশনে আসছে, তারা তো এটা প্রমাণিত। তো যে নেত্রী পর্যন্ত অস্ত্রের ব্যবহার করতে চায় সরাসরি, তার সাথে আপনি লাঠি আর ইট মারবেন না অ্যাটলিস্ট? এখন লাঠি আর ইট মারা যদি আমার মেটিকুলাস ডিজাইন হয়ে থাকে, আই এম প্রাউড টু বি, মানে ফাইন, আমরা ঠিকই করছি। রিয়েলি আমি প্রাউড যে এই মেটিকুলাস ডিজাইন অসাধারণ, যে আপনি শুধুমাত্র লাঠি আর ইট দিয়ে আপনি ফাইট করে ফেলতেছেন। আমাদের কোন ভাইটার হাতে অস্ত্র দেখছেন? যে জুলাইয়ের যোদ্ধাদের কার হাতে সর্বোচ্চ কি দেখছেন? বেশিরভাগই খালি হাতে ছিল, বেশিরভাগ খালি হাতে ছিল। আমরা যারা অনলাইনে কন্টিনিউস লিখে গেছি, আমাদের হাতে কি ছিল? কিছুই ছিল না। আমাদের নিরাপত্তা কি ছিল? আমাদের কি কোনো নিরাপত্তা ছিল? এই প্রশ্ন কি কেউ করে? আমাকে কেউ কি ফোন দিয়ে জিজ্ঞাসা করছে? পুরো মিডিয়ার সার্কেলের ভিতরে কয়টা মানুষ কথা বলছে কিন্তু মানুষ জানে, সাধারণ মানুষের কথা বলতেছি। পুরো মিডিয়ার মধ্যে কয়টা মানুষ আন্দোলনের পক্ষে গেছে একদম হাতে গোনে বলা যাবে ভাই। জনগণ জানে সেটা। আমি কি করছি এটা জনগণ বলবে। আমি যদি কিছু কইরেও থাকি, আমি কন্টিনিউয়াসলি লিখে গেছি ভাই, আমি আমার জায়গা থেকে কন্টিনিউয়াসলি কাজ করে গেছি ভাই। আমার কারোর কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। যদি দিতে হয় আমি জনগণের কাছে দিব, কোনো সমস্যা নাই। জনগণ যদি আমাকে কোনো প্রশ্ন করে, তুই কৈফিয়ত দিবি যে তুই কি করছিস, আমি কি করছি, জনগণ যদি জিজ্ঞাসা করে, যদি আমাকে কখনো জিজ্ঞাসা করে, হ্যাঁ তুই কি করছিস বল, ঠিক আছে অবশ্যই আমি করবো ভাইয়া, বলবো, কোনো সমস্যা নাই। শুধু এতটুকু বলি, আমার কেন মৃত্যু হইল না এটা নিয়ে অনেকের আফসোস আছে, এটা আমি এখন বুঝি। হ্যাঁ, আচ্ছা, এই আফসোসটা অনেকের আছে, এটা আমি এখন বুঝি। এটা কি আপনার ঘরানার লোক? আমার ঘরানার লোকদের। আচ্ছা, আমার কেন মৃত্যু হলো না, এবং তারা প্রতিনিয়ত আমার মৃত্যু কামনা করে। আচ্ছা, মানে হাসিনার সাঙ্গপাঙ্গ ওই সময় আপনারা কেন ধরে নিয়ে গেল না? আমাকে তো ধরতে আসছিল। আচ্ছা, যুবলীগের ছেলে পেলে আসছে আমার বাসায়, আমার অফিসে, ছাত্রলীগের ছেলে পেলে আসছে, রামদানি আসছে, নিশ্চয় ওরা চুমু দেওয়ার জন্য আসে নাই। তো আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমি ওই সময়টা ওইখানে ছিলাম না। ওই 7 দিনের কথাটাই শুনতে চাচ্ছি। হ্যাঁ, ওই জায়গাটা ছিলাম। আমাকে কিন্তু তুলে নিয়ে যে গায়েব করে দেওয়ার কথা ছিল। আমাকে কন্টিনিউয়াসলি ডিবি থেকে ফোন দিতেছে যে স্টপ ইউর রাইটিং। আমরা যারা ফলো করছিলাম, আমরা এই ভয়টা পাচ্ছিলাম, আপনাকে নিয়ে ওই ভয়টা পাচ্ছিলাম। আমি কিন্তু কন্টিনিউয়াসলি থ্রেটের মধ্যে ছিলাম। আজকে যারা অনেক বড় বিপ্লবী হয়েছে, মিডিয়ার ভিতরে বড় বড় কথা বলে, এই হারামজাদাগুলো সকলে ইনফরমার ছিল। আমি আজকে বলে দিচ্ছি এই কথাটা, তদন্ত করেন, ইনফরমার বাইরে আছে। এরা বলে দিচ্ছে, এরা আন্দোলনে গেছে বাংলাদেশের পতাকা কপালে বাইন্ধা। কিন্তু এটা হলো বাটপার সবগুলা। সারা জীবন এদের ক্যারিয়ারের আপনি লিস্ট বাইর করেন, সারা সময় হাসিনার সাথে কাজ করছে, হাসিনার লোকদের সাথে কাজ করছে, হাসিনার মন্ত্রীদের সাথে সেলফি তুলে বেড়াইছে। ঠিক আছে, বিভিন্ন সময় কালচারাল বিভিন্ন সময় যখন বাংলাদেশ সবচেয়ে বড় বড় মুভমেন্ট, ধরেন শাপলা মুভমেন্টের আগে বা শাহবাগের সময় এরা হচ্ছে বৈধতা উৎপাদন করছে কালচারালি। করছে কিনা, তারা এখন গভর্নমেন্টের ভিতরে ঢুকে আছে কিনা, মানুষ মিলাক। আমি যে কথা বলতেছি আমার নামও বলতে হবে না, মানুষই বলবে আমি কি বলতে চাচ্ছি, নাম বলবে। আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যে এই যে শাহবাগের যে অন্যায় করছো, এটার জন্য মাপ চাইছো, মানুষের কাছে মাপ চাইছো। তোমরা তো কালচারালি একটা গণহত্যাকারীকে, একটা খুনিকে, একটা পিচাসিনীকে তোমরা এস্টাবলিশ করছো কালচারালি।
লেজিটিমেসি দিচ্ছ জি কন্টিনিউয়াসলি। আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবুর রহমান দেখেছি, এই কথা তোমরা লিখেছো এবং লিখছো। তোমরা পদ্মা সেতুর উদ্বোধনের দিন তোমরা পদ্মা সেতুর ছবি দিছো ফেসবুকে। 10,000 কোটি টাকার প্রজেক্ট 40,000 কোটি টাকা খরচ হচ্ছে। হারামজাদা, তুই জিজ্ঞাসা করছস যে এটা 30,000 কোটি টাকা কেন বেশি হইলো? তুই নাকি এরকম অপার বিষয় জীবনে দেখোসই নাই, তোরা এই কাজ করছস। এখন গভর্নমেন্টের ভিতরে ঢুকছস, সরি বলছস একবারও জনগণের কাছে? একবারও সরি বলছেন আপনি? সেই আপনারা কি বলছেন? বলেন নাই। এখন আমি সত্য কথা বললে আমার দোষ হচ্ছে আমি কেন মরলাম না। আচ্ছা, যেহেতু আমি বেঁচে গেছি, যেহেতু আমার তোদের হাতে লেখা না, উপরে সৃষ্টিকর্তার হাতে লেখা, আমি বলে যাব টিল মাই ভেরি এন্ড। এবং আমি মরলে, এটাও আমি বলে দিয়েছি আজকে অনলাইনে, মানে একদম ডিরেক্ট। ধরেন আপনারা সন্দেহ করবেন, ওদেরকে সন্ধ্যার তালিকায় রাখবেন যদি আমার কোনো ক্ষতি হয়, এটা আমি বলে দিয়ে গেলাম। এবং এরা কারা আমি বলি, এরা কিন্তু ওই হাসিনার ওই যে অনেক বড় বড় প্রজেক্ট, ধরেন নগদ ফগদ, এগুলোর সাথে কিন্তু কাজ করতো নিয়মিত। এবং এরা জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপির নেতাদের বলেন, এদের সাথে কিন্তু মেশার চেষ্টা করতেছে, ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। একটা মজার বিষয় আছে, প্লিজ। সেটা হচ্ছে এদের আবার একটা মজার বিষয় আছে, এদের কিছু আমল নামায় কিছু রেকর্ড আছে। কিরকম? ধরেন বিএনপির 21শে আগস্টের হত্যা মানে ঘটনায় বিএনপিকে দোষারোপ করে ভিডিও বানাইতো এরা, ওই সময় জামাতকে দোষারোপ করে ভিডিও বানাইতো। তারেক রহমানকে ইচ্ছা মতো তারা কালার করছে। 16টা বছর এই কাজটা করে গেছে তারা, এখন হয়ে গেছে বিশাল বিপ্লবী, ফেসবুকে বড় বড় কথা বলে। আমার কাছে খুব মজা লাগে। এটা আসলে কন্টেন্ট বাজি নিয়ে আছে। হ্যাঁ, আমার খুব মজা লাগে। আমার খুব মজা লাগে কেন আমি বলি ভাই, কারণ আমি বিশ্বাস করি যেটা এরকম, আমি একজনকে আইডলাইজ করি এখন, আগেও করতাম। আমার সবসময় খুব ফেভারিট ছিল। বাংলাদেশে যখন জিজ্ঞাসা করে তোমার বাংলাদেশের ফেভারিট ফিল্ম মেকার কি, আমি সবসময় বলতাম জহির রায়হান। আচ্ছা, জহির রায়হানকে কিন্তু আওয়ামী লীগের লোকেরা বাঁচতে দেয় নাই, গুম করে ফেলছিল। গুমের একটা ফিল্ম মেকারকে গুম করে ফেলছিল, কিন্তু মনে আছে? জি। আচ্ছা, জহির রায়হান কত নম্বর সেক্টরে যুদ্ধ করছিল? এই প্রশ্ন কি করছে? না করে। এটা কি কোনো কোশ্চেন? সেটাই, এটা তো কোনো কোশ্চেন হতে পারে। এটা কোনো কোশ্চেন হতে পারে? এটা অবান্তর প্রশ্ন না? সে তো তার কাজের মাধ্যমে যুদ্ধ করবে। জি। জুলাইয়ের পরে তোরা কোন পাল্টা ছিড়ছস? আমি তো নাস্তা বানাইছি, আমি তো লাল জুলাই বানাইছি, আমি তো লাঞ্চ বানাইছি। জি। আমি তো প্রতিটা ইভেন্ট, যে আগে আমার ইন্টারভিউ শুরুতে বলে আসছি, প্রত্যেকটা ইভেন্টে আমি কথা বলে গেছি, ডিরেক্টলি ইনডাইরেক্টলি। বহু স্ট্যাটাস দিয়ে আমাকে হাইড করতে হয়েছে, আবার দিতে হয়েছে, আবার হাইড করতে হয়েছে, আবার দিতে হয়েছে। হাইড অ্যান্ড সিকের গেমে ছিলাম। আমি তো নিজের গেরিলা যোদ্ধা মনে করি যে আমি এদের মধ্যে, এই বিষাক্ত বাতাসে, এইরকম কালচারাল ফ্যাসিস্টদের মধ্যে আমি বেঁচে ছিলাম। আমি যে বেঁচে আসছি, এটি তো আমার কাছে একটা বিশাল মিরাকল মনে হয়। এই কালচারাল ফ্যাসিস্টগুলা এরা এখনো আস্ফালন দিয়ে উঠে বড় বড় কথা বলে, কারণ এদের বাপেরা ক্ষমতায় কোনোভাবে অংশ হয়ে গেছে, বিশেষ গোষ্ঠী দিয়ে, বিশেষ পত্রিকা এটসেট্রা দিয়ে তারা ক্ষমতা। আমি প্রশ্ন করবো কেন, এটা হচ্ছে এখন আমি আসেন একটা বড় প্রশ্ন করি। আসেন, জুলাই নামে একটা ক্যাম্পেইন শুরু হয়েছে, যে হাসিনার ইয়াতে জু LIE। জি। এই প্যাটার্নগুলা, এই বুদ্ধিগুলা, শেখ হাসিনা হাসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই প্যাটার্নগুলো আপনারা মিল পান না। জয় বাংলা, জিতবে এবার নৌকা, এরা কারা, এই ক্যাম্পেইনটা কারা করতো? আচ্ছা, মেলান না কেন আপনারা? সব বলে দিতে হবে মাহবুব রশিদ বান্নাকে? বলে দিবে, সমস্যা নেই, আই ডোন্ট কেয়ার। এই ব্রেনগুলো এখনো ডেড হয় নাই ভাই। আমি এদেরকে মেরে ফেলার কথা বলতেছি না, কিন্তু এদেরকে শক্তভাবে প্রতিহত করতে হবে, শক্তভাবে আটকাইতে হবে। কিন্তু এই ব্রেনগুলো কিন্তু এখনো বাংলাদেশে বসে ওদেরকে ন্যারেটিভ প্রচার করতেছে। কিন্তু জুলাই কিভাবে হয় এই প্যাটার্ন আমরা বুঝি না, আমরা বেকুব। সেম প্যাটার্নে, সেম, এরা কিন্তু এখনো আছে। এই সিআরআই প্রোডাক্টগুলা, জি, এই গাউসুল আলম শাওনরা কিন্তু এখনো স্ট্যান্ড বাই। জি। এরা কিন্তু কোনো না কোনোভাবে ঢুকে যেতে যাচ্ছে। কারোর কোনো মন্ত্রীর ভাইরা ভাই ছিল, ক্যাশিয়ার ছিল, এসব গল্প আমরা শুনি। এটা তো তদন্ত হওয়া দরকার না? সেই প্রশ্নগুলো কেউ করতেছে না কেন? কে বাঁচাচ্ছে তাদেরকে? তো কোনো তদন্ত হচ্ছে না, কে বাঁচাচ্ছে তাদেরকে? কেউ খেয়ালও করছে না, বা দেখছে না। কে বাঁচাচ্ছে তাদেরকে? সেটাই। এরা কি গণহত্যাকারী না? এরা কি গণহত্যাকারের লিজিটিমেসি দেয় নাই, বৈধতা দেয় নাই? কালচারালি ফ্যাসিস্টকে এতটা বছর রাখে নাই, 16 বছর। যখনই আমাদের দেশে বড় একটা ইভেন্ট আসতো, একটা আন্দোলন তৈরি হতো, ওরা বিভিন্ন উল্টা পাল্টা টপিক এনে ফেসবুকটাকে ভরাই ফেলতো। জি।
আপনি দেখবেন যখন একটা আন্দোলন শুরু হইতো একটা বিভিন্ন ফালতু বিভিন্ন ক্যারেক্টার আছে, আমি কোনো নাম বলতেছি না, ওই টপিকগুলো দিয়ে বা ইভেন্টগুলো দিয়ে মানুষকে আসলে ওইদিকে আপনি ব্যস্ত দেখবেন একটা ভুয়া নির্বাচন হচ্ছে, জি হিরো আলমের নির্বাচন প্রচার করতেছে সারা সব মিডিয়া। হ্যাঁ, ইত্রামের একটা সীমা আছে রে ভাই, বাকি 299টা আসনে কি হইতেছে সেটা দেখাইছস? সেটাই। যমুনা টিভি কেন পপুলার হয়েছে বলেন তো? কারণ একটা আসনের চিত্র দেখাইছে, উনাদের মালিক পক্ষের একজন যে আসনে নির্বাচন করছে ওই আসনটা রাইটলি উনি দেখাইছেন, পুরো বাংলাদেশের পিকচার হয়ে গেছে ওইখানে। যমুনা টিভি কেন এত পপুলার হলো ভাই? মিডিয়া তো, আমি কিন্তু এরকম না যে আমি মিডিয়া বিরোধী, আমি তো মিডিয়ার মানুষ ভাই। আমি চাই আমার মিডিয়া সঠিক কাজটা করুক, কাউকে ফ্রেমড না করুক, কোনো গুজব না ছড়াক, কোনো উল্টাপাল্টা না করুক, কোনো এজেন্ডা নিয়ে কাজে না করুক। এত বছর পর একটা সুযোগ পাইছেন আপনারা রাইট কাজটা করার, সঠিক কাজটা করেন, যেটা আপনারা করতে পারেন নাই। এখন যদি না করেন কবে করবেন আপনারা? মরে যাওয়ার পরে কত বছর এই দেশটাকে কি দিয়ে গেলেন আপনারা? সো আমি যমুনা টিভির কথাটা কেন বলতেছি, আমি চ্যানেল 24-এর জুমাতুল বিদার কথা কেন বলবো? জি দেখেন, এখানে বিষয়গুলো দেখতে হবে, বুঝতে হবে। আমাদের দেশের বাইরে যেসব সাংবাদিকরা চলে গেছে, মুশফিকুল ফজল আনসারীর কথাকে আপনি অস্বীকার করতে পারবেন? তো আমি কিন্তু মাহমুদুর রহমান স্যারের কথা আপনারা অস্বীকার করতে পারবেন? একদমই না। মাহমুদুর রহমান স্যার কি পরিমাণ যন্ত্রণা সহ্য করছে, তার মা কি পরিমাণ কষ্ট করছে, কিছু আগে ইন্তেকাল করছে না, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। সো এই যে তাদের সংগ্রাম, এটাকে অস্বীকার করতে পারবেন? ভালো মানুষ ছিল না, এই মিডিয়াতেই ছিল। আমি বলতেছি যে আমাদের অনেকগুলো মাহমুদুর রহমান লাগবে রে ভাই, আমাদের দেশে অনেকগুলো মুশফিকুল ফজল আনসারী লাগবে, যে যারা আসলেই দেশটাকে ভালোবাসে, যারা আসলেই ফাইট করে গেছে। এই যে মুশফিকুল ফজল আনসারী যখন হোয়াইট হাউসে বা ইউএনএ প্রশ্নগুলো আমাদের হয়ে কিছু 2 মিনিট পাইতো কথা বলার, ইন্টারন্যাশনাল কমিউনিটি ওই কোশ্চেনটা মনে হতো আমাদের সারা বাংলাদেশের মানুষের কথা, প্রত্যেকটা মজলুমের কথা বলতেছে উনি, সবার হয়ে কথাটা বলতেছে। তো এই যে মানুষগুলো, তাদের কথা তো কোনোভাবেই ভোলা যায় না। দেখছি এখন আরো যারা অ্যাক্টিভিস্ট ছিলেন এবং কাজ করে গেছেন লম্বা সময় ধরে, বিশাল। এখন দেখেন মানে এই যে ফাইট, কয়েকজন দেখলাম লিখতেছে যে ভাই আমি জুন মাসে কথা বলছিলাম, আমি জুলাই মাসে কথা বলছিলাম। ভাই তোমাদের ফাইটটা না 1.5 মাস 1 মাসে, আর এই মানুষগুলোর ফাইটটা 16-17 বছরের। there is lots of difference, মানে অনেক যোজন পার্থক্য এই ফাইটের। তোমরা 16 বছর ভোগ করার পরে এসে বুঝতে পারছো, আর এই মানুষগুলো 16 বছর শুধু মাইরি খাইছে। there is difference ভাই, এবং একটা সময়ের অপেক্ষায় শুধুমাত্র কাজ করে গেছে, দিন প্রহর করে গেছে এই মজলুম মানুষগুলো। 16টা বছর তারা শুধু মার খেয়ে গেছে, তাদের জীবন শেষ হয়ে গেছে, তাদের লাইফ শেষ হয়ে গেছে, তাদের বাবারা, তাদের মারা, তাদের ফ্যামিলিরা এফেক্টেড হয়েছে। একটা ইথিক্স থাকা উচিত ছিল, যে সেই ইথিক্সও তারা কখনো মানে মানে স্বৈরাচার কখনো মেনটেন করে নাই। সবাইকে ইয়া করছে, ওকে পায় নাই ভাইকে মারছে, ভাইকে পায় নাই বোনকে মারছে, কনক সারোয়ার বোনকে নিয়ে গেছে না র্যাব ধরে, কনক সারোয়ার 2 বাচ্চার মা, আমি যদি ভুল না করে থাকি, ওনাকে নিয়ে গেল বোনকে। কনক সারোয়ারকে কি আপনারা প্রপার রেসপেক্টটা করছেন? আমার এই গভর্নমেন্ট এখনো পর্যন্ত করছেন? কেন মনে হইল না কনক সারোয়ারের একটা বিশাল, যেখানে ব্লিংকেন বসলো কনক সারকে ডেকে রেসপেক্ট দিল, আরেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রী, আমি যদি ভুল না করে থাকি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ব্লিংকেন, সেখানে আপনারা কেন করলেন না? কেন এখন পর্যন্ত এসে একটা বিরাট স্যালুট দিলেন না এই মানুষটাকে, কনক সারোয়ারকে? সে তো ভাই কাউকে স্ল্যাং বলতেছে না, সে তো কাউকে গালি দিতেছে। আপনাদের মনে হয় গালিতে অ্যালার্জি আছে, তোদের গালিতে অ্যালার্জি আছে তোদের, কারণ তোদের ঝামেলা আছে ভিতরে। হ্যাঁ, কারণ তোর গালি যাই বাতাসে গালি দিলে উপরের দিকে তাকালে তোকে গায়ে যায় লাগে, কারণ তোরা জানোস তোরা এটাই, এই জন্য তোদের লাগে। যখন পিনাকিরা বলে, যখন জুলকারনাইন স্যাররা বলে, খারাপ কথা বলে ফেলে 2-1টা, ঠিক আছে, তখন তোদের গায়ে লাগে কেন? আমি 2 মেরুর কথাই বললাম, হ্যাঁ বুঝেন, আমার দর্শকরা বুঝে, হ্যাঁ আমি বিশ্বাস করি। সো 2 মেরুর নামই বললাম, দুজনের। সো এখন তো তারা আমরা দেখতেছি ফাইট তাদের মধ্যে, কিন্তু এরা সবাই আমার ভাই, ইনারা সবাইকে আমি রেসপেক্ট করি। একটা জায়গায় তো তারা একই সঙ্গে কাজ করেছে, এই স্বৈরাচার বিরোধী ফাইটে তারা ছিলেন। তারা আমাদেরকে ওই যে আরেকটা আলাপ হয় যে কি বলে, আমাকে নিয়ে হয়েছে মাঝখানে, আমি দেখলাম এরকম হয়েছে যে আমি বিদেশে চলে গেছি, আপনি নাই দেশে নাই, আমি দেশে নাই। হ্যাঁ, আমার কি পরিমাণ স্ট্রাগল গেছে, আমাকে তো কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করছ নাই তোরা যে তুই কি বাইচে আসছ, ভাই আপনি কি ভালো আছেন, ভাই তুমি কি ভালো আছো? আমি যখন লিখতেছিলাম কন্টিনিউয়াসলি লিখে যাচ্ছিলাম, ফাইট করে যাচ্ছিলাম,
তখন কি তুমি আমরা একবারও জিজ্ঞাসা করছো আমি কেমন আছি, কেন আমি কি পরিমাণ থ্রেটের মধ্যে দিয়ে আমার জীবন যাচ্ছে, আমাকে কেন ছাত্রলীগ ধরতে আসলো, আমার বাসার ঠিকানাটা কে দিল, আমাকে কেন যুবলীগ আমার অফিসে গেল, কে দিল, রামদা নিয়ে খুঁজতেছিল আমাকে কেন, কেউ জিজ্ঞাসা করছো? জিজ্ঞাসা করো নাই। যখন আমাকে নামে বেনামে ফোন আসতেছিল তখন জিজ্ঞাসা করছো? জিজ্ঞেস তো করো নাই। আমি আমার জীবন বাঁচাইছি বৃহত্তর ফাইটের জন্য, এটা আমার অপরাধ? এটা কি আমার অপরাধ হইতে পারে কিনা? আমি কেন মরি না, এটা আমার অপরাধ কিনা? এটা হলো একটা প্রশ্ন। হ্যাঁ, সো আমার ফাইটটা হচ্ছে অনেক কঠিন ছিল। সেই কঠিনের সবচেয়ে বড় কঠিন কি ছিল জানেন? 18 তারিখের গল্পটা বলতেছি। 18 জুলাই 18 জুলাই 2024 18 জুলাই তো 10 নম্বরে আমি গেলাম, মিরপুর 10। মিরপুর 10। ওই দিন কি হয়েছিল সবাই জানি, মেট্রো রেলের আগুন দেওয়া থেকে শুরু করে কি রণক্ষেত্র। আমার নিজের চোখে দেখলাম দুটা ডেড বডি পড়ে আছে। একটা হেডশট, মোস্ট প্রবাবলি স্নাইপার শট বা হেলিকপ্টার থেকে শট আছে, আমি ডোন্ট নো, ওরকমই মনে হলো, মগজ বের হয়ে আছে। এখন এই দৃশ্য দেখার পরে আমি ওখানে ক্যাপ ট্যাপ পরা সব কিছু ইয়ে করে আমি নিজেকে ওইভাবে লুকাই গেছি, কেননা যদি কোনোভাবে আমাকে ডিটেক্ট করতে পারে তো সর্বনাশ হবে। এর মধ্যে একজন আন্দোলনকারী চিনছে আমাকে, উনি আমাকে বললেন যে ভাই আপনি এখানে কি করেন? না ভাই, আপনার তো এইটা কাজ না, আপনার কাজ হইতেছে আরো বড় জায়গায়, আপনি ওইখানে যান। ওইটা আমাকে একটা বিশাল বড় কিক দিছে যে আমার কাজ তো আসলে লক্ষ লক্ষ ঢিল যেন ওই খুনিদের গায়ে যায় পড়ে সেইটাকে অর্গানাইজ করা। আচ্ছা, কেউ তো কথা বলতেছে না, কম মানুষ কথা বলতেছে, আমার ওই কাজটা করা। না, আপনি যেভাবে করে কথা বলেছেন এইটা এই সময়ে ওই সময় কেউ ওইভাবে কথা বলে নাই। আচ্ছা দেখেন, আমরা আসলে পাই নাই কিন্তু ওইভাবে, আলহামদুলিল্লাহ ফর দ্যাট, যে আমি ওইখান থেকে ওইটা। আচ্ছা, এরপরে কি হইল, আমার সবসময় একটা ভয় ছিল, আমি আন্দোলনে যাচ্ছি, আমার যদি কোনো এভিডেন্স থাকে তাহলে যেটা হবে, আমাকে ধরে যে এই কাজটা করবে ওরা দেখবে যে আমি আন্দোলনে আমার ছবি আছে। এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ ব্যতীত কেউ জানে না ওরা 36শে জুলাই পালাবে বা 5ই আগস্ট পালাবে, হাসিনা জানে? আচ্ছা, আমার মোবাইলে যদি ওরা খুঁজে পায় বা আমার স্টোরেজে বা কোনোভাবে যদি খুঁজে পায় যে আন্দোলনের মধ্যে আমি আসি, এক্সাম্পল দিচ্ছি, আমাকে কি করবে বলেন? বলেন আপনারা কি করতো আমার সাথে? হত্যা মামলা দিত না? হত্যা মামলা দিত, হ্যাঁ, হত্যা মামলা দিত না? এতটা বেকুব তো ভাই আমি না। আমার এতটা বেকুব তোদের কেন মনে হয়? তোরা সারা জীবন কাজ করলি হাসিনার ফ্যাসিস্টদের লোকদের সাথে, সে আমলনামা আমি দেখাবো, আমার কাছে প্রত্যেকটা এভিডেন্স আল্লাহর মতে আছে, ঠিক আছে? কোনো একদিন বের করে দিব। এভিডেন্স বলতে একদমই চাক্ষুষ, এবং জনগণ মনে করে দিব, জনগণই এভিডেন্স দিয়ে দিবে অনেক, মানে এরকম। সো আমার কিন্তু ফাইটটা ছিল অনেক কঠিন। আমার বৃদ্ধ বাবাকে শত্রুদের কাছে রেখে যাওয়াটা অনেক কঠিন ছিল। আমি যদি দোষী হই তাহলে এদেশের প্রধান উপদেষ্টাও দোষী। আমি যদি দোষী হই এদেশের তোদের বাপ যারা আছে তারাও দোষী, অনেক উপদেষ্টাই দোষী এই দেশে। আমি যদি দোষী হই এই দেশের প্রবাসীরাও দোষী। আমি যদি দোষী হই তাহলে দোষী আমি বলবো যারা ইনফ্লুয়েন্সার, যাদের কথায় আমরা জেগেছিলাম, ইনফ্লুয়েন্সার তারা সবাই দোষী। যারা বিদেশ থেকে ফাইট করছিল তারা সবাই দোষী। 36শে জুলাই বা 5ই আগস্ট, আমি আবার রিপিট করতেছি, আল্লাহ ব্যতীত কেউ জানতো না এরা ক্ষমতা থেকে চলে যাবে। এটা যে কত কঠিন এই ফাইটটা, এই যুদ্ধটা, এটা কেউ বুঝবে না। এটা কারণ ওই সময় তাদের যে আপনাদের যে অবস্থানটা ছিল বা আরো মানুষগুলোর যে অবস্থানটা ছিল, 36 জুলাই যদি হাসিনা চলে না যেত, যদি না প্রেক্ষাপটটা পাল্টাতো, ভাই তাহলে জাস্ট এটা হাইপোথেটিক্যালি চিন্তা করেন, হাসিনা যায় নাই, সেই আমার পরিণতি কি হতো? আমি ওইটাই ভাবছি। হ্যাঁ, ধরেন আমি আমার পরিণতি কি হতো? অপশন দিচ্ছি, আমি হত্যার শিকার হতাম, গুমের শিকার হতাম, অথবা আমাকে পঙ্গু করে রেখে দেওয়া হতো। জি, তিনটার যে কোনো একটা ঘটতো আমার সাথে। অ্যাবসলিউটলি। আমার অপরাধ, আমি কেন তিনটার একটা শিকার হইলাম না? আমি অপরাধী, আমি প্রচন্ডভাবে অপরাধী। যে এত কিছু হলো কিন্তু কিছুই হলো না, এত কিছু হইলো, আমার কিছু হইলো না। আমি তোদের মধ্যে আছি বেঁচে, তোদের এখানে আমি এখনো বাংলাদেশের ঝান্ডা উড়াচ্ছি, আমি এখনো বাংলাদেশপন্থী মানুষের কথা বলছি। আমি একজন হুজুরকে গালি দিতে পারি না, শুধুমাত্র তার লম্বা লম্বা দাড়ি আছে বলে আমি তার দাড়ি ধরে টান দিতে পারি না, এটা আমার অপরাধ। আমি পারি না ফেন্ড করতে, রাজাকার মানেই সব দাড়িওয়ালা ছিল।
আমি বেশিরভাগ ভিডিও অ্যানালিসিস করে দেখছি রাজাকার মানে বেশিরভাগই ক্লিন শেপ মানুষ ছিল। আমি ফেমড করতে পারি না, আমি তো ওদের কালচার ন্যারেটিভে বিশ্বাস করি না। জি, আমি বিশ্বাস করি না যে মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবীরা করছে। আচ্ছা, বুদ্ধিজীবীদের ইচ্ছা হইতো দেশ স্বাধীন হইতো না। বাংলাদেশের কৃষক মজুর, টিপিক্যাল ইন্টেলেকচুয়ালরা করেনি এটা বাংলাদেশের কৃষক মজুর, সাধারণ শ্রমিক মানুষজন, ছাত্ররা এই যুদ্ধ করছে। 24-এও তো তাই হয়েছে, কিন্তু দেখেন এক্স্যাক্টলি মাই পয়েন্ট ইজ দ্যাট বুদ্ধিজীবীরা কখনোই স্বাধীনতার ওরা টেবিল থেকে নামে নাই তো। কোনো জীবনে এই স্বাধীনতার পক্ষে ছিল না। এর মানে এই বলতেছি না আমি 14 ডিসেম্বরের বুদ্ধিজীবীর সাথে মিলায়েন না গল্পটা। তারা তো দেশেই ছিল, জি, তারা তাদের জায়গা থেকে ফাইট করছে। আমি কিন্তু মোটা দাগের বড় বুদ্ধিজীবীদের কথা বলতেছি, যারা এখন স্টেটমেন্ট দেয়, যারা গণহত্যাকারী যখন গণহত্যা করছিল তখন কিন্তু তারা স্টেটমেন্ট দেন নাই। ব্যাপারটা বোঝেন? তখন তাদের বিভিন্ন সংঘ থেকে স্টেটমেন্ট বাইর হয় নাই, এই ফোরাম থেকে, এডিটর্স ফোরাম, এই ফোরাম সেই ফোরাম থেকে আসে নাই। হাসনাত আজকে একটা কথা বলছে, সেটার স্টেটমেন্ট বাইর হয়েছে আপনাদের মুখ দিয়া। যখন নির্বিচারে মানুষ মরতেছিল তখন হয় নাই। আপনি শিল্পীদের সংঘের কথা চিন্তা করেন বাংলাদেশে, আমি তো অনেক বড় শত্রু হয়ে যাবো যা দেখতেছি। সো ছাত্রদের বিপক্ষে আপনার স্টেটমেন্ট দিচ্ছেন, সরি বলছেন এখন তো। এখন যে উপদেষ্টারা হয়ে বসে রয়েছেন বিভিন্ন সময়, যে গণহত্যার এই যে উপদেষ্টা এবং কি বলবো এখন সরকারের ভিতরে ঢুকে বসে রয়েছেন, যারা লেজিটিমেসি ক্রিয়েট করছিলেন হাসিনার গণহত্যার, হাসিনার ফ্যাসিস্ট হয়ে যাওয়া, তারা কি জনগণের কাছে মাপ চাইছেন? আমি আর একটা কথা বলবো না, কালকে আপনারা মাপ চান, আমি আর কথা বলবো না। আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না, আমি প্রমিস করতেছি। আপনারা শুধু বলেন, আমরা ক্ষমা চাইতেছি জনগণের কাছে, আমরা ভুল করছি, আমরা ঠিক করি নাই। আপনারা প্রত্যেকে ক্ষমা চান, একটা ক্ষমা চান, আমি চুপ হয়ে যাবো আপনাদের বিরুদ্ধে, আমি প্রমিস করতেছি। একটি শব্দ মুখে বের হবে না। আর যদি কতক্ষণ ক্ষমা না চাবেন ততক্ষণ আপনাদের বিরুদ্ধে আমার যুদ্ধ চলবে। আমি ব্যক্তিগতভাবে আমার কালচারাল ফ্যাসিলিটিস ভাইদেরকে বলতেছি কথাগুলো, ঠিক আছে? আমি কোনো সরাসরি, কারণ আপনি তাদেরকে নিয়ে তো বসতে চান, কাজ করতে চান, তাই সেই মানুষগুলো অন্তত বলুক যে এটা আপনার, এইটা আপনার জায়গা থেকে একটা মানুষের মতো একটা আচরণ করে দেখা, মতো একটা আচরণ করে দেখা। তোরা আমার শত্রু না রে ভাই, তোরা শত্রু হইছস, তোরা নিজেরাই হইছস, তোরা মানুষের বিপক্ষে যা হইছস। আমার তো অন্য কোনো প্রবলেম নাই, আমি তো কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা করার জন্য এখানে বসি নাই রে ভাই। কাম টু ইওর ফ্যামিলি না, আমি আসেন, আমি শেষ করি জায়গাটা, এটা গুরুত্বপূর্ণ আলাপ। আমার কারোর ব্যক্তিগত শত্রুতা থেকে আমি বসি না। অনেকে মনে করে আমার মনে ব্যক্তিগত জেলাসি থেকে বা কিছু থেকে করছি, একদমই না রে ভাই, বিশ্বাস করেন আমি অনেক ভালো আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো রাখছেন। আমার থেকে অনেক মানুষ মিডিয়াতে আছে যারা অনেক কষ্ট আছে, আমরা তাদের জন্য কিচ্ছু করতে পারতেছি না। মিডিয়াতে কত মানুষ কাজ বঞ্চিত, কত মানুষ বেকার হয়ে যাচ্ছে, আমাদের সেক্টরের কথা বলতেছি। আমার তাদের জন্য খারাপ লাগে, আমার মন পড়ে, আমার মনে হয় যে তাদের জন্য যদি কিছু করতে পারতাম। এই যে মিডিয়ায় যে মানুষগুলো বেকার হয়ে গেল, অনেকেই যে কাজ নাই, অনেকেই যে অন্যায় শিকার হইল, সত্য কথা বলে অনেকের চাকরি চলে গেছে, অনেকে ইয়া হয়েছে, আবার অনেক অভিনেতা আছে, অভিনেত্রী আছে যাদেরকে দেখি কাজ নাই হাতে। কিছুদিন আগে নওশোবার একটা ইন্টারভিউ দেখতেছিলাম, যে ওখানে বললো যে 11 মাস ধরে অভিনয় করতে পারতেছে না। এটা কি হওয়ার কথা ছিল? আপনাদের লজ্জা করে নয় চেয়ারে বসে থাকতে? নওশোবার মতো একটা মেয়ে কেন 11 মাস ধরে কাজ পাবে না? কেন এই কথাটা বলবে? অভিনয় করতে পারবে না, ও ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছে, অভিনয়ের কাজ সুযোগ পাচ্ছে না। লজ্জা করে না আপনাদের? শরম করে না আপনাদের ওই চেয়ারটা আটকে ধরে রাখতে? এই যে উপদেষ্টারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, ভাই আপনাকে একবারও ফিল করেন আপনাদের রক্তের, আপনাদের চেয়ারের ভিতরে মানুষের রক্ত লাগানো, আমার ভাইদের, আমার বোনদের। আমি তো এভাবে মনে করি। তা আমি তো কোনো মানে কি বলবো, গভর্নমেন্ট থেকে নিযুক্ত কোনো ব্যক্তি না, খুব পাওয়ারফুল কোনো ব্যক্তি, মানুষ না যে আমি এটা করে ফেলতে পারবো। কিন্তু আমি একজন ইন্ডিভিজুয়াল হয়ে যে কথাটা ফিল করতে পারি, আপনারা কেন এটা ফিল করেন না? কেন এটা আপনারা ভুলে যান যে আপনারা কোন বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় আসছেন? সেটা তো আপনার বুঝতে হবে, কেন বসানো হয়েছে। আপনারা যখন কোনো কিছুতে ব্যর্থ হন, আমি কালকে দেখলাম, গতকালকে আমি দেখলাম রাতেবেলা মাহফুজ আলম আমাদের তথ্য উপদেষ্টা, উনি খুব আক্ষেপ করে একটা স্ট্যাটাস দিলেন, হ্যাঁ, যে ওনাকে নিয়ে ডিফেম করে, মানে একটা এরকম টাইপের কিছু একটা হেডলাইনে। আমি ওখানে যে লিখেছি যে আপনারা 1 বছর একটা বৈধ উপায় বের করতে পারলেন না এদেরকে ঠেকানোর জন্য। 1 বছরে একটা বৈধ উপায় বের করতে পারলেন না, এদেরকে কিভাবে আপনারা প্রতিহত করবেন? এই গুজব, এই মিডিয়ার ফাইজলামি আপনারা কিভাবে, ইত্রামি আপনারা কিভাবে আটকাবেন? এটা বের করতে পারেন না 1 বছর ধরে। তাহলে এটা তো এলিয়েন থেকে অন্য একটা সরকার নামতে হবে যে এটা করে দিবে, তাই না? এটা তো আপনারই ব্যর্থতা। বরং এই ব্যর্থতার কারণে এখন এগুলো আরো এস্টাবলিশ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। আপনারা এই ব্যর্থতাটা স্বীকার করছেন না কেন? এই ব্যর্থতা দ্রুত আশু পদক্ষেপ নিয়ে ফাইটটা ব্যাক করছেন না কেন?
কোনো রকেট সায়েন্স নাই, কোনো, এটা তো রকেট সায়েন্স মনে হয় না আমার কাছে তো মনে হয় কোনো, মানে কখনো আসলে ঠান্ডা মাথা বসেন নাই মনে হয়, ভাবেন নাই যে এটাকে কিভাবে খুব লিগালি প্রতিহত করা যায়। পৃথিবীর অন্যান্য দেশে এরকম পরিবর্তিত পরিস্থিতিতে, বিশেষ পরিস্থিতিতে ওই দেশের মিডিয়াকে কিভাবে সোজা লাইনে আনা হয়েছে। এই যে এটা তো ফ্যাসিজমে অভ্যস্ত 16 বছর ধরে, এরা তো চেটে অভ্যস্ত বেশিরভাগই, তাই না? এদেরকে আপনারা কিভাবে সোজা লাইনে আসবেন, সেটা ডেফিনেটলি কোনো না কোনো একটা ওয়ে আছে। পৃথিবীর বেশিরভাগই দেশে তো যুদ্ধের মধ্যে দিয়ে আসছে, আমাদেরও তো একটা বিশেষ পরিস্থিতিতে আসছে, একরকম যুদ্ধই হয়েছে। আপনি বিবিসি আইয়ের ডকুমেন্টারিটা দেখেন, আল জাজিরার ডকুমেন্টারিগুলো দেখেন, নেটওয়ার্ক নিউজের ডকুমেন্টারিগুলো দেখেন, যুদ্ধই মনে হবে। প্রেজেন্টেশনটা শেখেন বা দেখেন আপনারা, একটা কিছু না, প্রেজেন্টেশন না শুধু, ওখানে যে গল্পটা বলা হয়েছে এটা তো এক ধরনের যুদ্ধই। আপনারা কেন ওই সব দেশের রেফারেন্সগুলো টেনে, যে এরকম একটা ঘটনা, ইউগোস্লাভিয়া এরকম একটা ঘটনা ঘটেছিল, ইউগোস্লাভিয়া এভাবে তারা ডিল করেছিল, সেই উদাহরণগুলো আপনারা খুঁজে বের করতে পারছেন না কেন? কেন আপনাদের মাথায় গেল না রে ভাই? আপনারা তো প্রচন্ড জ্ঞানী মানুষ। ব্যাপারটা আসলে ইচ্ছার অভাব। হ্যাঁ, আপনাদের তো ইচ্ছার অভাব। আমি জানি না, এটা তারা ভালো বলতে পারবে, আমি ব্যাপার ডুববো না এটার মধ্যে, আমি এটা তারাই ভালো বলবো। কিন্তু আমার কথা হলো, রিসার্চ করতে চাইলে করা যায়। আপনাকে বুঝতে হবে যে হাউ টু ডু ইট। আপনি রিসার্চটা কোন অ্যাঙ্গেলে করবেন সেটা হচ্ছে জরুরি। আমি কিভাবে অ্যাকশনটা নিব, আমি কিভাবে এটা ফাইট ব্যাক করবো, আমার একটা অ্যাকশন প্ল্যান থাকতে হবে। অ্যাকশন প্ল্যান ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। এটা বুদ্ধি লাগে, এটা একটা অ্যাঙ্গেল বের করতে হয়। আমি যে কোনো একটা প্রবলেম সলভ করতে চাই ধরেন, তাহলে সেটার কিন্তু বহু অ্যাঙ্গেল বের করতে হবে আপনাকে, যে আপনি কোন অ্যাঙ্গেলে যে আপনাকে এই প্রবলেমগুলো সলভ করবেন। আপনি দেশের অনেকগুলো সমস্যা আছে, আপনারা একজন ব্যক্তিকে, উনি তো বিদেশে ছিলেন আমাদের ইউনুস স্যার, হ্যাঁ, সেই ব্যক্তিকে আপনারা ডেকে নিয়ে আসলেন, ইনভাইট করে নিয়ে আসলেন, ক্ষমতায় বসালেন। সে তো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, সে অরাজনৈতিক ব্যক্তিত্ব, তার বয়সও হয়েছে, কিন্তু সে সারা বিশ্বে সমাদৃত, মানুষ তাকে রেসপেক্ট করে, সারা ওয়ার্ল্ডের মানুষ, ঠিক? 200-র উপরে আন্দোলন করলেন আপনারা তাকে, এই লোকটাকে একটু স্থির হয়ে বসতে দিলেন না, কাজ করতে দিলেন না রে ভাই। হাসিনার আমলে তো এরকম দেখলাম না রে ভাই। কি করলেন আপনারা? অস্থির করে ফেললেন, অ্যানোনিমাসলি সাপোর্ট করলো। উনার আশেপাশের লোকগুলার কথা আমরা অনেক সময় শুনি বিভিন্ন জায়গা থেকে, যে তারা ঠিক মতো কাজ করে না, সাপোর্ট করে না। সব দায়িত্ব যদি উনার কাঁধে দিয়ে দেন তাহলে তো হবে। এই মানুষটা তো হাসি মুখেই আসছিল, ইদানিং দেখবেন তার চেহারাটার দিকে তাকায়। হ্যাঁ, আমি কিন্তু তার ফেস রিড করি, আমার খুব খারাপ লাগে রে ভাই। একটা সম্মানিত মানুষ, আপনারা আইনা তাকে 200টা আন্দোলনের মুখে ফেলাইছেন। সে কি 200টা আন্দোলন ফেস করার মানুষ? এটা কি তার দোষ যে সে কেন ক্ষমতা নিচ্ছে? সে তো বিদেশে ছিল রে ভাই, তারা ডাইকে নিয়ে এসে কেন এটা করাইলেন? কেন তাকে সাপোর্ট করা হয়? সে তো কোনো বিশেষ পত্রিকার রেফারেন্সে আসে নাই, 10ই নভেম্বর করে নাই, শপথ বাক্য পাঠ করে নাই, তাই না? সে মানুষের ভালোবাসায় আসছে। 10ই নভেম্বরের কথা বলাচ্ছে তো একটা মজার বিষয় মনে পড়ছে হঠাৎ করে, ঠিক আছে, এটাও বলে ফেলি। একজন উপদেষ্টা স্ট্যাটাসে ছিলেন 7 তারিখে, যে ইউনুস স্যারের প্রথম কাজ হওয়া উচিত বাংলাদেশে এসে 32 নম্বর ভিজিট করা। তখন আমার ভাইদের রক্ত শুকায় নাই, আমার ভাইয়েরা তখন ফ্লোরে পড়ে আছে। তখন আবার ওই ভদ্রলোক উপদেষ্টা হন নাই, আমার বোনেরা তখন ওই ভদ্রলোক উপদেষ্টা হন নাই, কিন্তু এই কথা বলার পরেও ওই ভদ্রলোক আবার উপদেষ্টা হইছেন। এক্স্যাক্টলি, আপনি দেখেন এখানে কিন্তু বড় একটা পয়েন্ট আছে ভাই, মানুষ বুঝতে হবে এটা। সেটা দেখেন, চিন্তা করে দেখেন। এটার জন্য সরিও বলে নাই কিন্তু, আমি এই কথাটা ভুল আবেগে বলে ফেলছি, যে আবেগে বলে ফেলছি, এটা বলা ওই সময় ঠিক হয় না। হোয়াট দ্য হেল আর ডুইং ম্যান? আমার ভাইয়েরা, আমার বোনেরা রক্তে ভেসে যাচ্ছে, হসপিটালে কাতরাচ্ছে, রাস্তায় রাস্তায় কাতরাচ্ছে, তুই বলতেছিস সরি, আপনি বলতেছেন যাইতে, আই ডোন্ট কেয়ার, সরি। এটার জন্য সরি বলতে হবে আপনাকে, কোন আজকে হোক কালকে হোক পরশু হোক তরশু, কোনো এক বছরে আপনাকে যে সরি বলতে হবে, আই ডিড রং, আই মিস্টেক, কারণ আমি আবারও 2 নৌকায় পা দিতে গেছিলাম। এটাও ঠিক রাখবো, এটাও ঠিক রাখবে। এখন দেখবেন নেক্সট যে গভর্নমেন্ট ক্ষমতা আসতে যাবে তাদের সাথে একটু মেশার চেষ্টা করবে এই মানুষগুলো। এরা সবসময় সুবিধাভোগী পার্টি হয়ে থাকে ভাই, বুঝছেন? এটা হচ্ছে আমাদের দেশের দুর্ভাগ্য। এরা কোনো না কোনোভাবে ঢুকে যায় এটার ভেতরে, সিস্টেমে, এবং নষ্ট করে ফেলে আমাদের সম্ভাবনাকে। দেশের টাকা নিয়ে হাসিনা একবার বলছিল না যে আমি তো 16 কোটি মানুষকে খাওয়াই? আপনি ভেবে দেখবেন যে দেশের আজকে তারা যে কাজগুলো করতেছে, অনেকের মুখেই শুনি যে ভাই উনি তো অনেক ভালো কাজ করতেছেন। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, উনি ভালো কাজ করলে অনেক রেসপেক্ট জানাই। উনি ভালো কাজ করবেন বা উনি রাইট কাজ করবেন, এই জন্যই তো ওনাকে বসানো হয়েছে। তার কাজটাই তো, এটাকে আমি তার হাতে গ্রেস দিব?
আচ্ছা আমি আমার এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাইছি তো আমার রাস্তাটা ঠিক করে দেওয়া আচ্ছা তার দায়িত্ব এটা। হাসিনার অ্যাটিটিউড কিন্তু এখন আমাদের ভেতর থেকে গেছে। আপনি দেখেন হাসিনার সময়কার অ্যাটিটিউড দেখেন, যেই মানুষটাকে যে কাজ করতে পাঠাচ্ছে সেটারে আমরা গ্রেস দিয়ে ক্রেডিট দিচ্ছি। বেড়া টাকা কি তোর বাপের? হাসিনার বাপের ছিল টাকা? হ্যাঁ, সেই জনগণের টাকা ছিল। জনগণের টাকা দিয়ে ইচ্ছা মতো খরচ করতেছে, এদিকে খরচ করে ওদিকে খরচ করে, ক্রেডিট তার। নিজের পকেট থেকে এক পয়সা বেরিয়েছে হইতেছে না মামা। আমি আমার পকেট থেকে বানাই, আমার টাকা খরচ করে আমি নাস্তা বানাই, আমার পকেট থেকে খরচ করে আমি লাঞ্চ বানাই। জি, দিস ইজ মি অ্যান্ড দিস ইজ ইউ, দ্যাট ইজ ইউ। যে জনগণের টাকা দিয়ে কন্টেন্ট বানাও, এটা বানাও, ওইটা বানাও, অমুক পেজে টাকা দাও, তমুক জায়গায় এই কর্মসূচি টর্মসূচি, আবার ক্রেডিট তোমার। ভাইয়া অনেক ভালো কাজ করতেছো, অবশ্যই ভালো কাজ করছো। আমি এটার জন্য গ্রেস দিতে রাজি না, আমি এটার জন্য গ্রেস দিতাম, আমি গ্রেস দিতাম আমার ভাই। তো এটাও বলে রাখি ভাই, এই মানুষগুলো কিন্তু আমার একসময় আমি তাদের ফ্যান ছিলাম, তাদের কাজের ভক্ত ছিলাম। আমি বিশ্বাস করতাম এই মানুষগুলা যে জুলাই স্পিরিটকে তারা ভিতরে আসলে ধারণ করবে, দ্বৈততা করবে না। আমি সবচেয়ে বড় ধাক্কা খাইছি, একদম ফ্র্যাঙ্কলি বলি, 7ই আগস্টেই আসলে ওইটা আমার আরো বড় স্টাক করে দিয়েছে। আমি মনে করছিলাম পরিবর্তন হয়ে গেছে, যখন উনি বলছেন 32 নম্বরে যে প্রথম কাজ হওয়া উচিত এইটা, এই টাইপের একটা ভাইব দিচ্ছেন যে 32 নম্বরে যাওয়া উচিত। মানে হোয়াট দ্য হেল! আমার ভাই আমার বোনেরা এখনো রাস্তায় কাতরাইতেছে, হসপিটালে কাতরাচ্ছে, আর ইউনুস সাহেব 32 নম্বরে, আমার 32 নম্বর যাবে আমার ইউনুস সাহেব না, সে মানে ওইটারে পূজা করতে, ওইটার পূজা করতে, বা এটার কি করতে, গড নোস। মানে কি করবে এখানে, যে উনি ঝাড়ু দিবে? কি করবে মানে তার কাজটা ইউনুস সাহেব কাজ কি? মানে উনি কি ঝাড়ু দিবে? এটা কি বলতে চান? এটা উনি ফিল করলেন, কেন করলেন? এবং এই মানুষগুলো হচ্ছে সবসময়, শুনেন, চিন্তা করে যে কোনোদিন হাসিনা ফিরে আসে তাহলে স্ট্যাটাসটা দেখায় বলবো যে দেখেন আমি কিন্তু বলছিলাম। আচ্ছা, সাইকোলজি এটাই ভাই, গট দ্য পয়েন্ট। সাইকোলজিটা এটাই, সব দিকে পা দিয়ে রাখলো একটু একটু করে। কাম টু ইউর পার্সোনাল লাইফ। জি ভাই। বাবার কথা বলছিলেন। জি। ফ্যামিলিতে বা প্রিয়জন পরিজন তো আরো অনেক আছে, খুব কাছের বন্ধুও আছে আপনার। জি। আপনাকে একদম জুলাইয়ের আগে থেকে এবং জুলাই পরবর্তী পুরো সময়টা জুড়ে আজকের দিন পর্যন্ত জুলাই ওরিয়েন্টেড, মানে এইখান থেকে আপনি বের হচ্ছেন না, হবেন না, এটা বুঝে যাচ্ছি। আপনার খুব কাছের মানুষগুলো আসলে আপনাকে কতটুকু পায় বা মিস করে কিনা, বা ওই সময়টা বিশেষ করে একদম সেই তপ্ত যে দিনগুলো ছিল জুলাইয়ের দিনগুলোতে, আপনি বাসায় ছিলেন না, কমিউনিকেশন হতো না, সময়গুলো কেমন কাটতেছিল, বা ওনারা তো নিশ্চয়ই অনেক উৎকণ্ঠার মধ্যে দিয়ে তাদের সময়টা গেছে। আমার বাবা আমাকে তাওয়াক্কুল তো আল্লাহ করে দিয়েছেন, আমি মনে করি আল্লাহ মানে আল্লাহর রাস্তায় দেওয়া, দেশের জন্য দেওয়া বা এরকম কিছু একটা। যখন আমি আমার বাবাকে জড়ায় ধরে বলি বাবা আমাকে তো ওরা খুঁজতেছে, জি, আমার বাবা আমাকে শক্ত করে জড়ায় ধরলেন, প্রায় 1.5-2 মিনিট জড়ায় ধরেই ছিলাম আমরা, কোনো কথা বলি নাই। আচ্ছা, শুধু মাথায় হাত বলে বললেন তাওয়াক্কুল তো আল্লাহ। আমার মা ইন্তেকাল করছেন, আমার মা নাই। আম্মু থাকলে আম্মুকে ট্যাঙ্কেল দেওয়াটা খুব কঠিন হইতো, আম্মু হয়তো বা ছাড়তেই চাইতেন না, অনেক কঠিন হইতো, অনেক কঠিন হইতো। আমার বাবা অনেক শক্ত মানুষ, বয়স হয়ে গেছে, কোন একদিন হয়তো খুব হয়তো বয়স যেহেতু হয়েছে আল্লাহ ডাক দিবেন, সেও চলে যাবেন, নিয়ম যেটা জগতের নিয়ম। আমার বাবাও একদিন থাকবে না পৃথিবীতে। সো আমার বাবা সবসময় একটা কথা বলে আমাকে, যদি পৃথিবীতে যখন আসছিস একটা দাগ কেটে যাস, এটাই এখনো এটাই আছে। আজকের দিনে জুলাইয়ের 1টা বছর পার হয়ে গেছে, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আহতদের সঙ্গে কথা বলছি, অনেক শহীদ পরিবারের সঙ্গে আমাদের কথা হচ্ছে। জুলাই থেকে আসলে আমরা কি কি পেলাম? অনেক টক শোতে দেখি অনেকে প্রশ্ন তোলেন যে প্রাপ্তি কি। তো এই যে বিষয়টাকে প্রশ্নবিদ্ধ, মানে যারা সুবিধা নিচ্ছেন তারাও যে প্রশ্নবিদ্ধ করছেন, এই ব্যাপারটা আপনাকে কেমন পীড়া দেয়, কেমন কষ্ট দেয়? প্রাপ্তি বলতে কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছিলাম আমার প্রাপ্তি হচ্ছে বাক স্বাধীনতা। জি, হয়তো আজকের ইন্টারভিউটা হয়তো আনসেন্সর্ড বা আনফিল্টার অনেকটাই যাবে, কিছু তো এডিট করতেই হয়, সেটা তো টেকনিক্যাল কারণে এটা হবে, এটা আমি বুঝি যে 100% কোনো কিছুই কখন প্রচার হয় না, দেন 90% গেলেও একটা নিজেকে বুঝতে দেওয়া যায়। যে ইন্টারভিউতে বলছি যে বাক স্বাধীনতা, সেই ইন্টারভিউর প্রাইস 50-60% আমার কেটে ফেলে দিছে। কারণ আমি আজকে যে কথাগুলো আপনার ইন্টারভিউতে বলছি, প্রশ্নগুলো তুলছে, রেজ করছে, সেই প্রশ্নগুলো ওখানে ছিল। আচ্ছা, এখন প্রবলেমটা হইলো যে জন্য এত এত যুদ্ধ, আমি এখন এটাও বলতে পারতেছি না খুব স্ট্রংলি যে বাক স্বাধীনতা পাইছি। আচ্ছা, এটাও খুব বলতে পারতেছি না, কেন নাইলে কেটে ফেলে দিল কেন?
কারণটা কি? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি ক্ষমতাকে প্রশ্ন করছি। ক্ষমতাকে প্রশ্ন করবেন বলেই তো এত মানুষ জীবন দিল। জি, এটা আপনাকে মেনে নিতে হবে রে ভাই। এই জায়গাটায় একটা আর উন্নতির কথা যদি বলেন, উন্নতি একটা বিশাল পরিবর্তন হয়েছে, হাসিনা নাই ক্ষমতায়। এটা একটা বিশাল পরিবর্তন আমি মনে করি। এরকম একটা সাইকোপ্যাথ, জি, একটা সাইকোপ্যাথের পাল্লায় ছিল বাংলাদেশ, যে দেশের সরকার প্রধান হয়ে বসেছিল বছরের পর বছর বিনা ভোটে, ফেক ভোটে, আমি ডামি নির্বাচনের মাধ্যমে বিভিন্নভাবে তারা ছিল ক্ষমতায়, ছিল। তো তো এই জায়গাটা একটা বড় পরিবর্তন। হ্যাঁ, যে একজন সাইকোপ্যাথের কবল থেকে আমরা মুক্ত হয়েছি, পাল্লা থেকে বেঁচে গেছি আমরা মনে হচ্ছে এখনো। কিন্তু তার করাল গ্রাস শেষ হয় নাই, কারণ তাদের লোকগুলা, তার একটা চোখ, তার একটা কান, তার একটা পা, তার একটা হাত গভর্নমেন্টের বিভিন্ন অংশের মধ্যে এখন সফটলি ঢুকে বসে রয়েছে। তারা এখন বিভিন্ন মানুষকে সেট আপ করতেছে, আবার কিছু রাজনৈতিক দলের উপরেও শাওয়ার হওয়ার চেষ্টা করতেছে, শাওয়ার হইছে। জি, এটা কিন্তু ফ্যাক্ট, এটাও বলতে সেটা হবে, আমরা বুঝতে পারছি। হ্যাঁ এটা বলতে হবে। কিন্তু অনেকেই রাজনৈতিক দলকে দোষারোপ করেন। হ্যাঁ, আমিও করি যে এই দল এটা করছে, অমুক চাঁদাবাজি করছে, তমুক এটা করছে, ও ওরা ধরে নিয়ে আসছে, ও রেপিটাইছে, আই নো। জি, এই অপরাধবোধ আছে, এই জায়গাটা আছে। এই জায়গাটাও কিন্তু বুঝতে হবে যে এটা ঠেকানোর কাজ কার? গভর্নমেন্টের। তাহলে আমি দোষারোপ কাকে করবো? ওদেরকে করার আগে চাঁদাবাজি হচ্ছে কেন? এরাই তো ঠেকাবে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে চাঁদাবাজি যদি হয়েই থাকে তাহলে হচ্ছে কেন, র্যান্ডম কেন দিচ্ছ কেন, হতে দিচ্ছ কেন? হ্যাঁ। তার মানে তোমার কন্ট্রোল নাই। তাহলে তুমি যদি না পারো তাহলে বলো যে আমি পারতেছি না। জি, তাহলে তুমি আসো কেন? তুমি আসো কেন তাহলে ভাই? তাহলে তুমি ছাড়ো, তুমি বলো যে হ্যাঁ আমি সম্মানের সাথে বিদায় হও, জি, যেটা ছেড়ে দিয়ে যাও, একটা ভদ্রভাবে একটা এক্সিট নাও, যাতে মানুষ তোমাকে রেসপেক্ট করে, আপনাকে রেসপেক্ট করে, তাই না? আমার সবসময় ওই যে ওই বৃদ্ধ লোকটার প্রতি খুব মায়া হয়, যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি। হ্যাঁ, উনি বৃদ্ধ না হলে অনেক ইয়াং, বেসিক্যালি উনি অনেক ইয়াংয়ের থেকে অনেক ইয়াং। জি, ওনার জন্য আমার খারাপ লাগে ব্যক্তিগতভাবে। বাকিদের বেশিরভাগের ক্ষেত্রে আমার খারাপ লাগে না, কারণ আমি জানি ইনারা রাইট কাজটা করেন নাই বেশিরভাগ ক্ষেত্রেই, এবং মানুষও জানে, মানুষ বুঝে, মানুষ না খুব বুঝে। এখন জুলাইয়ে মানুষ নিজেরা ফাইট করে স্বাধীনতা আনছে, তো সো মানুষ এখন নিজের স্বাধীনতার ব্যাপারে খুবই সচেতন। মানে জুলাইয়ের একটা বড় প্রাপ্তি কিন্তু আমার মনে হয় এটা। আসেন প্রাপ্তিটা বলতেছি, যে মানুষ এখন সচেতন, মানুষ এখন স্বাধীন চেতা, এটা হচ্ছে আমাদের প্রাপ্তি। মানে খুব সহজেই আপনি একটা ভুংভাং কিছু দিয়ে বোঝাই দিবেন। অর্থনৈতিকভাবে প্রাপ্তি হচ্ছে অনেক ঋণ রেখে গেছিল, সেগুলো এই গভর্নমেন্ট প্রপারলি চেষ্টা করতেছে, রিকভারি করার চেষ্টা করছে এবং করেছেও অনেক ক্ষেত্রে। পরবর্তীতে যে গভর্নমেন্টটা আসবে তাদের জন্য একটু ইজি হবে। পরবর্তী যে গভর্নমেন্টটা আসবে জনগণের ভোটে, সেই বিশ্বাস করতেছি ইনশাল্লাহ একটা সুষ্ঠু ভোট হবে। সেই ভোটে তারা একটা মোটামুটি স্টেবল একটা প্রত্যাশাটা কি আসলে পরবর্তী গভর্নমেন্ট যে আসবে? প্রত্যাশা অনেক রে ভাই। একজন ফাইটার আপনি সেই জায়গা থেকে। না ভাই, আমি ফাইটার না, আই এম নট আ ফাইটার এট অল। আপনি আপনার জায়গা থেকে কাজ করে যাচ্ছেন, আমরা যেটা দেখছি এটা হচ্ছে আমাদের জায়গা থেকে একটা ওপিনিয়ন। আমি মোটেও ফাইটার না, আমি এটা স্ট্রেট ফরওয়ার্ড বলি। আমি জাস্ট আমার ওই যে বলি যে আমি একটা ক্ষুদ্র একটা চেষ্টা করে যাচ্ছেন, একটা ক্ষুদ্র মানুষ। আমার কাছে মনে হয়েছে যে আমি অত্যন্ত নগণ্য এবং ক্ষুদ্র একটা মানুষ, মামুলি একটা মানুষ, যেই মানুষটা আজকে যে যতটুকু মানুষের ভালোবাসা, মানুষের ফাইটার না, এই কথাটা যখন বলছেন এই কমেন্ট বক্সে কিন্তু এইটা একসেপ্ট করবে না অন্ততপক্ষে যারা মানুষ ভালোবেসেছে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, দেখা যাক, এটা ভালো জানেন, সেটা সেটাই। সমস্যা নাই। আমার বিষয়টা হচ্ছে যে দেখেন, আমি কিন্তু সবসময় বলবো এইভাবে, ধরেন আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যে দর্শকরা, আমার যে জনগণ আমাকে আজকে ভালোবাসা দিয়ে যে জায়গাটা আনছেন, তারা যদি আমার কাজ না দেখতেন, আমাকে ভালো না বাসতেন, হয়তো আমার মেরিট আছে, হয়তো আমার পছন্দ তাদের আমার কাজ, কিন্তু তারা যদি আমাকে নিরঙ্কুশ ভালোবাসাটা না দিতেন, আমি টিকে থাকতে পারতাম না, আমি এই জায়গাটা পেতাম না। সো আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি করি কাজটা, আমি এই দায়িত্বটা ফিল করি, এই বোধ করি এই জায়গাটা। আমি অনেক শহীদ পরিবার, আমি অনেক আহত পরিবার, আমি অনেক জুলাই ফাইটারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখি। আল্লাহর অশেষ রহমতে আমার স্বাধীন চেতা যারা ইনফ্লুয়েন্সার, তাদের সবার সাথে আমার ইন্টারাকশন আছে অলমোস্ট, জি, ব্যক্তিগতভাবে। এটা আমার প্রাপ্তি, এটা আমার। এবং আমি কেন পাই অ্যাক্সেসটা? হয়তো কিছু একটা করতে পারছি, হয়তো তারা আমাকে এই যে রিকগনিশনটা দেয়। যখন 53টা প্যালেট বুলেট বৃদ্ধ ছোট ছোট ছড়াগুলি খাওয়া, 53 বা 93, আমি 53ই হবে সম্ভবত, একজন আমার বাসায় একটা ইন্টারভিউ দিতে আসছিলেন, একটা ইন্টারভিউ। তো উনি আমাকে একটা কথা বললেন যে আপনি আমার জহির রায়হান। আচ্ছা,
এইটা আমার অ্যাওয়ার্ড, বুঝতে পারছেন? মানে আমার কাছে মনে হয় এরপরে আমার আর কোনো পৃথিবীর কোনো অ্যাওয়ার্ড আমার আর লাগে না। মানে এই ধরনের মানুষ যখন আমাকে, একটা শহীদের পরিবার, আমার বাবা মা বা ভাইটা আমাকে জড়ায় ধরে মনে করে যে ওর কাঁধের মাথায় কাদা যায়, তখন আমি ফিল করি এটা আমি খুব এক্সপেক্ট করছিলাম যে আমি খুব চাবো যে আমি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি, আমার তো একটা নিজস্ব একটা দল, আমি তো একটা জায়গায় ভোট তো দিব, তাই না? আমি তো আর সবাই সুনীল মারে দিব না, পারলে সবাই দিতাম। এক্সাম্পল দিচ্ছি, মানে যারা হাসিনার বিরোধী, হাসিনা বিরোধী সবাই আছে, সবগুলা দলের আমি পারলে ভোটে সিল দিয়ে দিতাম ভাই। বিশেষ করে এই সুযোগটা নাই। মানে ওই জায়গায় এথিক্যালি আপনি একটা জায়গায় আছেন যে হাসিনার বিরুদ্ধে কথা বলছো মানে আমার ভাই না করো মানে সে তুমি আমার ভাই, হাসিনার বিরুদ্ধে কথা বলো মানে তুমি হাসিনার এই গণহত্যার বিরুদ্ধে কথা বলো মানে তুমি আমার ভাই। তুমি যেই হও না কেন, তুমি যেই দল করো নাই কেন, তুমি আমার ভাই, তোমার বুকে নিতে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? তুমি রাইটিস্ট না তুমি লেফটিস্ট, আই ডোন্ট কেয়ার। আই জাস্ট অনলি কেয়ার যে তুমি হাসিনা বিরোধী, তুমি গণহত্যা বিরোধী মানুষ, তুমি এতটুকু যথেষ্ট আইডেন্টিটি। সো আমি বললাম যে পারলে সবাই ভোট দিয়ে দিতাম, ঠিক তেমন, কিন্তু আমাকে তো ভোট দিতে হবে একটা জায়গায়, সবার উপরে আমি কোনটাকে রাখি। আচ্ছা, সে ধরেন আমি স্ট্রেট ফরওয়ার্ড এখানেই বলতেছি, ধরেন আমি 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 লিডারশিপে বিশ্বাস করি তারেক রহমানের। আচ্ছা, এটা আমি এর আগে হয়তো একটা ইন্টারভিউতে বলছি, কিন্তু আমি এভাবে বলতে চাই, আর স্ট্রংলি বলতে চাই যে আমি বিশ্বাস করি জিয়াউর রহমানের ব্রিডের, জিয়াউর রহমানের থেকে আসা সন্তান, উনি যদি কোনো ক্ষমতা পান দেশে ভালো করবেন, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, এটা আমি দৃঢ়প্রাণে বিশ্বাস করি, কারণ ওনার রক্তে জিয়াউর রহমান। খালেদা জিয়াকে সকল রাজনৈতিক দল সবাই শ্রদ্ধা করে না বলতে পারবেন বাংলাদেশপন্থী কোনো ব্যক্তি খালেদা জিয়াকে অপছন্দ করে? বা খালেদা জিয়াও কিন্তু সেটা মেনটেন করেন খুব দারুণভাবে, এবং কয়েকদিন আগেও আমরা দেখেছি যে এই বয়সেও কিছুটা টানাপোড়েন শুরু হয়েছিল বিভিন্ন রাজনৈতিক সমমনা দলগুলোর মধ্যে, উনি কিন্তু নিজে ঠিক করলেন সেটা। এক্স্যাক্টলি। সো দেশনেত্রী, আপসের নেত্রী খালেদা জিয়া, আর মা, উনি নির্যাতিত, কোনো সন্দেহ আছে? না। কি পরিমাণ নির্যাতন এই মানুষটার উপর দিয়ে গেছে, জি জি, কিন্তু জীবনে ভিকটিম কার্ড প্লে করছে যে আমি আমার মাকে হারাইছি, আমার বাবাকে হারাইছি, আমি আমার ভাইকে হারাইছি, ওনার ভাইটাকেও হয়তো মেরে ফেলছে, এইভাবেই করে তিলে তিলে উনি মরছেন, নির্যাতনের শিকার হয়। ইউ নেভার নো, কেননা উনিও তো অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। এখন দেখেন উনি কি কোনো ভিকটিম কার্ড প্লে করছেন? উনি কি বলছেন যে আমি আমার মাকে পাইনি, আমার অসুস্থ মাকে তারা জেলে রেখেছিল বছরের পর বছর, আমার ভাইটা মারা গেল, আমার বাবাকে তারা হত্যা করলো, উনি বলেছেন? একটা ভিকটিম কার্ড প্লে করেন না কখনো সাধারণ মানুষ। বরং অন্যান্য দল মতের যারা হাসিনা বিরোধী আন্দোলন করে যারা নানা রকমের নির্যাতন শিকার হয়েছে, উনি কিন্তু তাদেরকে নিয়ে সবসময় চিন্তা করেন। এক্স্যাক্টলি। সো আমি এই লিডারশিপটা উনাকে ব্যক্তিগতভাবে, দ্যাটস ওয়াই আমি বিশ্বাস করি উনি মজলুম নিজে ছিলেন, উনি মজলুমের কষ্ট বোঝেন। তো আমি খুব করে চাই যে উনি সফল হোক। উনি আমাদের এই যে, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, বিএনপির একটা প্রোগ্রাম, সেখানে যে 1 জুলাই, যেখানে এই যে গণহত্যার শিকার এবং খুন গুণের শিকার যে পরিবারগুলো তারা এসেছিল, ওখানে বাচ্চারা যখন বলছিল, একটা আমি দেখেছি ওনার চোখে পানি, এই পানিটা কিন্তু অন্য কোনো পানির সাথে মিলে না ভাই, এটা বোঝা যায়, ঢাকছিল কিন্তু উনি হাইড করার চেষ্টা করতেছিল। সো এইটা আমি তখন পুরো আমি তখন রিলস টাইপের কিছু একটা বানাচ্ছিলাম, আমার পুরো জুম করেছিলাম, আমি রিল রেখে আমি তাকাই আছি একদম স্ক্রিনের দিকে। তো আমার কাছে মনে হয়েছে যে এই ফেসটা বিশ্বাস করা যায়। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। বিশ্বাস করি যে, আমি এতটুকু বিশ্বাস করি আমাদের জীবদ্দশা ইনশাল্লাহ কখনো ফ্যাসিজম ফিরে আসবে না, কারণ এই জুলাই যোদ্ধারা যতদিন বেঁচে আছে কেউ আর ফ্যাসিস্ট হইতে পারবে না, এটা বিশ্বাস করি। সেই জায়গা থেকে বলতে পারি এই ফ্যাসিজম যাতে না হইতে পারে, সেটা সবচেয়ে বড় লিডারশিপ উনিই দিবেন। না ভাই, হ্যাঁ, বিদায় নিতে হবে আজকের মতো। হ্যাঁ, ওই যে বিদায় নিতে হবে। কালচারাল ফ্যাসিজম নিয়ে একটা কথা হঠাৎ করে লাস্ট মনে পড়লো, এটা না বলে দিলে খারাপ লাগবে। বলে দেন। এটা বলে দিই, এটা গেলে ভালো লাগবে। বুচার অফ গুজরাট আসছিল বাংলাদেশে, রাইট? মোদি তার পেছনে দাঁড়ায় কেলায় কেলায় আমাদের অনেক ফেস হাসছিল, ছবি তুলছিল অনেক প্রাউডলি। তখন 17 বা 18 জন মানুষকে রাস্তায় মারা হয়েছিল। জি, যদিও সরকারি হিসাব, আমি বিশ্বাস করি না ওটা 117 হইতে পারে, 217 হইতে পারে। হাসিনা যদি না যাইতো এই 1400+ আসতো না ভাই, বলতো যে 14 জন মারা গেছে সর্বোচ্চ। জি, ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি, কথার কথা। তো ওই কেলায় কেলায় ছবি তোলা, যখন আমার রাস্তায় আমার ভাইরা মরতেছিল,
এই কেলা কেলা ছবিগুলো বিভিন্ন ছবি তোলা ওই মানুষগুলা অনেক হাসি মানে খুব প্রাউডলি দাঁড়া থাকা মানুষগুলো কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। তাদের ব্যাপারেও কিন্তু প্রশ্ন জারি রাখতে হবে ভাই। ওই ছবিগুলো মনে করেন, ওই ছবিগুলো বাইর করেন, ওই ছবিগুলো বাইর করেন। এই কালচারাল ফ্যাসিজমদেরকে যদি আপনারা, এই ফ্যাসিস্টদেরকে যদি আপনারা স্পেস দেন না, দেখবেন জুলাই না JULIE হয়ে যাবে। এটা হইতে দিয়েন না। আমি যেটা নিয়ে প্রথমেই বলতেছিলাম, এজেন্সিসগুলো এখনও কাজ করতেছে বলে আমি মনে করি। কেননা বাংলা যে যে স্লোগানগুলোতে তারা কাজ করতেছে, এটা নিয়ে আমার মনে হয় এগুলো বাংলাদেশ থেকেই যাচ্ছে। মানে এই যে বাংলাদেশ থেকেই এটা প্রচার হচ্ছে আমি মনে করি। আওয়ামী লীগের পেজ আমি বিশ্বাস করি না যে বিদেশ থেকে প্রচার হয়, আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকেই প্রচার হয়। এটা ভাবার কোনো কারণ না, এটা যে ভারত থেকে চালাইতেছে এটা আমি মনে করি না। আমি মনে করি বাংলাদেশে এরাই লুকায়া এটা ইউজ করতেছে, এবং এরাই এই যে বড় বড় যারা হাজার হাজার কোটি টাকা চুরি করছে, এই যে এই লোকগুলা, এই কালচারাল ফ্যাসিলিটি আপনি দেখবেন ওদের দিবসের কাউন্টার দিচ্ছে ওরা। জি ভাইয়া, এটা ক্রিয়েটিভ ব্রেন ভাইয়া, এটা ভুয়া জিনিস না। এরা এখনও আমাদের এখানে এক্সিস্ট করতেছে। এদেরকে ঠেকান, আমার ভাইদেরকে, আমার বিএনপির ভাইদেরকে, আমার জামাতের ভাইদেরকে, আমার এনসিপির ভাইদের কাছে আমার অনুরোধ, প্লিজ আপনারা এদেরকে ঠেকান, নাহলে আপনারা সবাই হত্যাযোগ্য হয়ে উঠবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেকগুলো বিষয় উঠে এসেছে আজকে। একটা ব্যাপ্তিকাল বা একটা বড় সময় নিয়ে আমরা এখানে আলাপ করলাম। আমাদের সবার প্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্না, যাকে আসলে বিগত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে যার কাজগুলো, যার নির্মিত নাটক, টেলিফিল্ম বা বিভিন্ন কাজগুলো আমরা উপভোগ করি, আমরা এইভাবেই আসলে এই মানুষটাকে চিনেছি। কিন্তু বিশেষ করে জুলাই বিপ্লব অনেক মানুষকে যেমন আমাদেরকে চিনিয়েছে, তার মধ্যে একজন হচ্ছেন মাবরুর রশিদ বান্না। বান্না ভাইয়ের সাথে কথা বলছিলাম, এবং আমি ব্যক্তিগতভাবে ওই যে শুরু থেকেই বলছিলাম যে আমার পছন্দের কিছু মানুষের মধ্যে একজন হচ্ছেন এই মানুষটা। কারণ উনিও যেটা বলছিলেন সেটাও আমার কথা, যে জুলাই বিপ্লবের পক্ষে, বিপ্লবীদের পক্ষে, আন্দোলনকারীদের পক্ষে এবং গণ অভ্যুত্থান বা গণহত্যাকারীর বিপক্ষে যারা কথা বলবে তারাই আমাদের আপনজন। কিছু বিষয় উনি সিগনিফিকেন্টলি বলেছেন যে যেই জায়গাগুলোতে আমাদের চোখ কান খোলা রাখা দরকার। রাজনৈতিক মতাদর্শে যারা আছেন তাদের উদ্দেশ্যে উনি ওই আহ্বানটাই জানিয়েছেন। কারণ দিন শেষে আমাদেরকে কিন্তু রাজনৈতিক দলগুলোর দিকেই ফিরে যেতে হবে, কারণ তারাই আসলে দেশের এই চালিকা শক্তিটাকে বা দেশের এই শক্তিটাকে সামনে নিয়ে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। অতএব আহ্বানটা তো শেষ পর্যন্ত তাদের কাছেই। দর্শক, আমার মনে হয় বলার অপেক্ষাই রাখে না যে এই পর্বটা আপনারা ব্যাপকভাবে শেয়ার করবেন। তারপরেও বলছি, জুলাই আন্দোলনের সময়েও যে কিছুই করতে পারেনি, কিন্তু একটা ফেসবুক পোস্ট আন্দোলনকারীদের পক্ষে আর হাসিনার বিপক্ষের একটা পোস্ট আপনি শেয়ার করেছেন, তিনিও এই জুলাই যোদ্ধা হিসেবেই বিবেচিত। আমার মনে হয় এই যে আর্কাইভ করার দরকার আছে, এই যে বারবার জানিয়ে দেওয়ার দরকার আছে, আর সেজন্যই লাল জুলাইয়ের গল্প, সেজন্যই আমাদের আয়োজন। অতএব এই পোস্ট বা এই কন্টেন্টগুলো বেশি করে যেখানেই পাবেন শেয়ার করে রাখবেন, নিজের টাইম লাইনে সবাইকে দেখবার শুনবার ব্যবস্থা করে দিবেন। আজকের মতো আমি জহিরুল ইসলাম টুটুল বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।